फोर्स एंड लॉज ऑफ मोशन डिसकास करब এই ভিডিওতে। সো দের কিস বাত কা, লেটস গেট স্টার্টেড। সবার প্রথমে একটাই কোয়েশ্চেন, হোয়াট ইজ ফোর্স স্যার? You know what? Force is a push or pull that can change the state of a body from rest to motion, from motion to rest. It can also change the direction of a body and it can also change the shape and size of a body. বুঝতেই পারছি এসব কিতাবি ডেফিনেশন তো মাথার উপর দিয়ে চলে গেল, আমি আমার ল্যাঙ্গুয়েজে এক্সপ্লেন করবো। ডোন্ট ওরি ম্যা হু না। তো আমাদের প্রত্যেকের ফ্রেন্ড সার্কেলে এরকম একজন বন্ধু তো সবার থাকে যে কিনা ঘুরতে গিয়ে, বেড়াতে গিয়ে, রেস্টুরেন্টে খেতে গিয়ে, আড্ডা মারতে গিয়ে সব সময় হাতে মোবাইল নিয়ে টুকটুক টুকটুক টুক টুকু 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 হামেশা সব সময় এটাই করতে থাকে। আর কোথায় কোথায় ভাই এটা শুনলি, হ্যাঁ 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 হ্যাঁ। তো কী ইচ্ছে করে মন থেকে, সত্যি বলতে হবে ইচ্ছে করে না একটা গিয়ে কাত করে একটা কিক মেরে একদম ওদিক দিয়ে ভাগিয়ে দিই, একদম বের করে দিই গ্রুপ থেকে? ইচ্ছে করে কি করে না? তো কি ব্যাপারটা, এখানে কি শিখলাম আমরা? সে কি করছিল, বসে বসে মোবাইল টিপছিল, তার মানে ও রেস্টে ছিল। হঠাৎ করে তোমার রাগ হলো, প্রচুর রাগের বসে গিয়ে কি করলে, একটা দুম করে কিক মারলে। তো কিক মারলে তার ফলে কি হলো, সে রেস্ট থেকে একদম মোশানে চলে গেল। তো কিক মারাটা কি, একটা কিন্তু কাইন্ড অফ পুশ। সেই পুশটার জন্য কি হলো, রেস্ট থেকে মোশানে চলে গেল। আরও একটা এক্সাম্পল দিতে পারি, অনেকদিন পর কোনো বন্ধুর সাথে দেখা হলো, একটু দুষ্টুমি করতে ইচ্ছে করলো, আরে ভাই অনেকদিন পর দেখছি, কেমন আছিস, কত পরিবর্তন হয়ে গেছিস, আয় আয় হাত মেলা ভাই। তো সে যেই হাত মেলালো তার তো কোনো সাদা মনে কাদা নেই, কিন্তু তোমার তো মানে অন্য কিছুই চলছে। হাত যেই মেলালো ধরে দাম এদিকে টেনে নিলে, তো এটাকে কি বলে, পুল, তাই না? তো পুল করলে কি হবে, বেচারা রেস্টে ছিল, জেন্টেল মনে একদম হাত মেলাতে চাইলো, ভাবলো এতদিনের বন্ধু এরকম করে কাছে আপন করে নিচ্ছে, আর তুমি তাকে কী করলে, রেস্ট থেকে পুল করে মোশানে পাঠিয়ে দিলে। ধাক্কা খেয়ে বেচারা হয়তো ওইদিকে গিয়ে ছিটকে পড়লো। তো মোশান থেকে, তো রেস্ট থেকে মোশানে করতে গেলে আমার কি লাগবে, পুশ অ্যান্ড পুলটা দরকার। অ্যান্ড এই পুশ আর পুলটাকে আমরা কি বলি, ফোর্স বলি ফিজিক্সের টার্মে। এই দুটো এক্সাম্পলে আমরা কি দেখলাম, দুটো ক্ষেত্রে বডি কিসে ছিল, রেস্টে ছিল। পুশ বা পুল দিয়ে আমরা কি করলাম, সেটাকে মোশানে নিয়ে গেলাম। এর অপোজিট কেসটাও হতে পারে, মানে একটা বডি অলরেডি মোশানে রয়েছে, তাকে তুমি ধাক্কা মেরে মানে পুশ বা পুল দিয়ে থামিয়ে দিলে, মানে রেস্টে নিয়ে চলে আসলে। ধরে নাও তোমার কোনো বন্ধুকে কেউ টার্গেট দিয়েছে যে সিক্স প্যাক্স বডি বানাতে হবে, নইলে অ্যাকসেপ্টেড হবে না, ঝুলিয়ে রেখে দেবে। তো তাকে কি করতে হবে, সকাল সকাল উঠে সে এখন জগিং করবে, প্রচুর ওয়ার্কআউট করবে, সেপ বডি শেপ ঠিকঠাক করতে হবে। তো সে সবসময় কানে একদম মোটিভেশনাল স্পিকারের গান শুনতে, মোটিভেশনাল মিউজিক শুনতে জগিং করছে। হঠাৎ করে তুমি রাস্তার সামনে হিমালয় পর্বতের মতো গিয়ে এরকম একটা উল্টো দিক থেকে ধাক্কা মারলে, কোনো গলির কোণ থেকে, সে হয়তো খেয়ালই করেনি। তো তখন কি হবে, বেচারা মোশানে আসছিল, দৌড়াচ্ছিল, দুম করে তোমার ধাক্কা খেয়ে রেস্টে চলে আসবে। তাহলে পুশ আর পুল দিয়ে আমরা কি করতে পারি, যেমন মোশানকে রেস্ট করতে পারি, তেমন রেস্টকে আবার মোশানেও করে নিতে পারি, যেটা ফার্স্ট কেস এক্সাম্পলটা দিলাম। আর একটা কাজ করতে পারি, সেটা আমরা ডাইরেকশান চেঞ্জ করতে পারি। কীভাবে করতে পারি, সাপোজ গলির কোণে দাঁড়িয়েছিলাম, জানি বন্ধু এদিক দিয়ে যাবে, দৌড়াবে, তো উল্টো দিক থেকে এইভাবে একটা যদি ধাক্কা মারি আমি, তো ইন দ্যাট কেস হোয়াট উইল হ্যাপেন, সে তখন সোজা যাওয়ার পরিবর্তে ওই দিক দিয়ে ছিটকে বেরিয়ে যাবে। তার মানে ডাইরেকশান চেঞ্জও করতে পারি পুশ আর পুল দিয়ে। আর একটা জিনিস করা যায়, শেপ অ্যান্ড সাইজ চেঞ্জ করা যায়। তো এটা বন্ধুর শেপ অ্যান্ড সাইজ চেঞ্জ করার কোনো দরকার নেই ভাই, রিয়েল লাইফ এক্সাম্পল শুনে নাও। ধরে নাও কোনো খবরের কাগজ পড়ে আছে, নিউজ পেপারকে ধরলে তুমি, ওঠালে বাজে কিছু লেখা আছে, তো ধরে আমরা একদম পুরো ক্রাম্বেল করে চল নিকাল। তার মানে কি করলে, ফোর্স দিয়ে ওর যে শেপ ছিল, নিউজ পেপারটা নর্মালি রেক্ট্যাঙ্গুলার যে শেপ ছিল, সেটাকে একদম পুরো ক্রাম্বেল বানিয়ে দলা পাকিয়ে নিকাল, শেপ অ্যান্ড সাইজ চেঞ্জ হয়ে গেল। তো ফোর্স দিয়ে আমরা এতগুলো জিনিস চেঞ্জ করতে পারি। রেস্ট থেকে মোশানে নিয়ে যেতে পারি, মোশান থেকে রেস্টে নিয়ে আসতে পারি, ডাইরেকশান চেঞ্জ করতে পারি, অ্যান্ড শেপ অর সাইজ চেঞ্জ করতে পারি। ফোর্স ভেক্টর কোয়ান্টিটি ভাই, শুধু ম্যাগনিটিউডে কাজ চলবে না, ডাইরেকশানটাও মেনশন করার দরকার রয়েছে। কারণ ধরো ধাক্কা দিতে হবে এখানে, আর তুমি ধাক্কা দিচ্ছ ওখানে, আরে আমি স্যার তো প্রচুর ধাক্কা মারলাম, প্রচুর পুশ আর পুল করেছি। ভাই লাভের লাভ ঘন্টা করেছো, কিছুই করনি, কারণ সঠিক জায়গায় ডাইরেক্ট দিতে হতো। টেবিলটা ঠেলার দরকার এখানে, মুভ করতে চাইছো টেবিলটাকে এখান থেকে ওখানে, ধাক্কা দিচ্ছ জানলার ওখানে গিয়ে, ঘন্টা লাভ হবে, কিছুই লাভ হবে না, আলটিমেট কাজের কাজ তো কিছুই হবে না। তো শুধু ওয়ার্কডাউন করলে হবে না, শুধু পুশ আর পুল করলে হবে না, সঠিক জায়গাতে করতে হবে, ঠিক কি না? তো ফোর্সের কাছে ম্যাগনিটিউড ডাইরেকশন দুটোই থাকে, দ্যাটস ওয়াই ইটস আ ভেক্টর কোয়ান্টিটি। নেক্সট যে টপিকটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে ব্যালেন্সড অ্যান্ড আনব্যালেন্সড ফোর্স। তো এটা তো নর্মালি বইয়ের যে ল্যাঙ্গুয়েজ সেভাবে তো বোঝাতেই পারি, বাট আমি একটু এটাকে অন্য টাইপে বোঝাবো, যাতে করে মোটামুটি জিন্দেগিভর মনে থাকে যে হ্যাঁ স্যার একটা এক্সাম্পল দিয়েছিল। মানে এখন আমি দেখেছি, কারণ আমি তো 2017 থেকে পড়িয়ে আসছি, অনেক স্টুডেন্ট আছে যারা সায়েন্স নিয়েও পড়েনি 11-12,
ফেলবে, আর্টস কমার্স নিয়ে পড়েছে, এতদিন পরেও মাঝে দেখা হলে স্যার মনে আছে কিন্তু স্যার ব্যালেন্স ফোর্স আনব্যালেন্স ফোর্স স্যার পাপা কি পারি একদম মনে আছে স্যার, সব কিছু এটা দেখি খুশি লাগে। অ্যাটলিস্ট সায়েন্স নিয়ে না পড়েও যে লোকজনের এত সায়েন্সের প্রতি ইন্টারেস্ট, ফিজিক্সের প্রতি এত ভালোবাসা, কোথায় গেলে পাবো আমি, হা হা হা। তো ধরে নাও একদিন বৃষ্টি হচ্ছে, বাস স্টপে কোনো পাপা কি পারি আটকে গেছে, বাস আসছে না বা অন্য কোনো অপশানও নেই বাড়ি ফেরার, তো পাপা কি পারি একদম ফেঁসে গেছে। তো হঠাৎ করে দেখলো কেউ একজন, হয়তো তার ক্রাশ বা তার ক্রাশ পাপা কি পারি আমি জানি না, কেউ একজন এসে লিফট দেওয়ার জন্য বলছে। তো যেহেতু কোনো উপায় নেই, কিছু অপশান নেই, কী করবে, তার সাথেই যেতে হবে। সাপোজ আমি এখানে অ্যাজিউম করে নিলাম যে লিফট দেওয়ার জন্য বলছে সে হিরো বাইক নিয়ে এসছে, ওকে। তো এমনিতে তো পাপা কি পারি হিরো তো এমনিতে পছন্দ নয়, কিন্তু কী করবে, ফেঁসে গেছে আর কী করবে, তখন বাধ্য হয়ে কোন দিকে যাবে বলো, হিরোর দিকে যেতে বাধ্য থাকবে, ইয়েস অর নো। তো মোশন কোন দিকে হবে, ওদিকে হবে। অ্যাটলিস্ট এটা ভাববে যে এখানে বেকার বেকার সময় নষ্ট করার থেকে তো বাড়ি চলে যাওয়া ভালো, অ্যাটলিস্ট ওখানে গিয়ে বাড়িতে পৌঁছে তখন না হয় অন্য কিছু কাজবাজ করা যাবে। তো এখন কোন দিকে যাবে, রেস্টে ছিল, যেই হিরো এখানে সিগন্যাল দেবে বা হিরোটা আসার জন্য বললো তখন হিরোর দিকে চলে গেল। আর একদিন ধরো সিনারিও এরকম একটা হলো, ওই বাস স্টপে দাঁড়িয়েছিল, হঠাৎ করে একটা কেটিএম নিয়ে কেউ এসে লিফট দেওয়ার জন্য বললো। তো তখন কি করবে, বাবা কি পারি কি ভাববে, ও মাই গড ইটস আ কেটিএম। তো তার মানে কী হবে, নেট ফোর্স কোন দিকে হবে, কেটিএমের দিকেই হবে। অবভিয়াসলি যখন পাপা কি বাড়ি কোন দিকে যাবে, কেটিএমের দিকে যাবে, মানে রাইট সাইডে যাবে, কমন সেন্স। বাট অ্যাজিউম করো কি একদিন এমন ঘটনা ঘটে গেল যে ওই বাস স্টপে দাঁড়িয়েছিল, দুজন একসাথে এসছে, একদিকে কেটিএম এসছে আর একদিকে কে এসছে, হিরো এসছে। তো এবার ভেবে আমায় বলতে হবে কিন্তু যে এবার পাপা কি বাড়ি কোন দিকে যাবে, কমন সেন্স কী বলে ভাই, আমাদের এতদিনের এক্সপিরিয়েন্স থেকে কী বলছে, কমন সেন্সে যাবে তো কেটিএমের দিকে, এখানে তো চিন্তা ভাবনার কোনো কারণই নেই। তাহলে নেট মোশন কোন দিকে হবে, দৌড়াবে কার দিকে, যাবে তো কেটিএমের দিকে। বাট এখানে একটা ছোটো করে বাট আছে, সেটা হচ্ছে যে শুধু যদি কেটিএম থাকতো তখন কী ছিল, পুরো ভালোবাসা কেটিএমের প্রতি ছিল, যেদিন শুধু হিরো ছিল পুরো ভালোবাসা হিরোর প্রতি ছিল, ঠিক আছে। বাট যখন কেটিএম হিরো একসাথে থাকবে তখন কি ভাববে, আরে ভাই যেটা মেয়েদের মন, কি আর বলবো, দুটো যখন অপশান থাকে তখন কি হয়, যাবে তো কেটিএমের দিকে, কারণ মেহেঙ্গা বাইক 4 লাখের কাছাকাছি দাম হয়তো কোনো কেটিএমের টপ নচ মডেল, আই ডোন্ট নো। আর এদিকে হিরো মাত্র হয়তো 50-60 হাজার টাকাই দাম হবে বড় জোর, তো যাবে অবশ্যই কার দিকে, আহমিয়াজ একটু সব করতে হবে না, একটু ছবি টবি সেলফি পোস্ট করতে হবে, ফেসবুকে ইনস্টা রিল বানাতে হবে, আই ডোন্ট নো, তো যাবে কেটিএমের দিকে, এটুকু তো শিওর শট। বাট 100% মাইন্ডে কেটিএমের দিকে যাবে না, ফিজিক্যালি তো যাবে কেটিএমের দিকে, বাট মেন্টালি কার কথা ভাববে, হিরোকে নিয়ে ভাববে, আরে হিরোওয়ালা ভি আচ্ছা হি থা, একদিন তো ট্রাই করলে দেখলে হতো, একদিন তো ফুচকা খেতে গেলে হতো, বললেই হতো ফুচকা খেতে নিয়ে যাওয়ার জন্য, ফোন নাম্বারটা নিয়ে রাখলে হতো বা ফোন নাম্বারটা দিয়ে রাখলে হতো। তো যাচ্ছে কার দিকে বলো, যাচ্ছে কেটিএমের দিকে, কিন্তু মাইন্ডে কার ব্যাপারে চিন্তা ভাবনা করছে, ব্যাক মাইন্ডে এইসব চিন্তা ভাবনা করছে হিরোর ব্যাপারে। তো নেট এফেক্ট কত হচ্ছে, পুরোপুরি কেটিএম হবে নাকি কেটিএম মাইনাস হিরো হবে বলো, তো এই ক্ষেত্রে যেটা নেট, তো নেট এফেক্টটা হবে কেটিএম মাইনাস হিরো, বোঝা গেল। বাট যাবে কোন দিকে, অবভিয়াসলি যেটা মেহেঙ্গা বাইক কোথায় 4 লাখ আর কোথায় 50-60 হাজার, তো যাবে কেটিএমের দিকে। বাট নেট এফেক্ট কত পড়বে, পুরোপুরি কেটিএম না, কেটিএম মাইনাস হিরো হয়ে যাবে এই ক্ষেত্রে। কোনো একদিন আর কেউ একজন লিফট দেওয়ার জন্য আসলো, তো পাপা কি পারি জানতে পারলো যে যার কেটিএম আছে তার কাছে হিরোও আছে, দুটো বাইক আছে, তো তখন একদম ও মাই গড ইটস আ কেটিএম, ইটস আ হিরো, ইটস আ কেটিএম, ইটস আ হিরো। তো তখন কী হবে বলো, নেট ফোর্স কী হবে, অবভিয়াসলি দুটোর সাম হয়ে যাবে। তো এই ক্ষেত্রে যেহেতু একই ডাইরেকশনে রয়েছে, তো তখন নেট ফোর্স আমরা কত বলবো, অবভিয়াসলি কেটিএম প্লাস হিরো, একদম পুরো খুশি লাফিয়ে চলে যাবে কেটিএম হিরোর দিকে, লাফিয়ে না উড়ে পারলে চলে যাবে, দুটো উইংস গজিয়ে যাবে, তখন ওই ডানাগুলো চলে আসবে না, ফারিদের যেমন হয়, পাপা কি পারি আফটার অল দুটো উইংস তো থাকবে, তো উইংসগুলো বের করে তখন উড়ে চলে যাবে কেটিএম হিরোর দিকে। তো এই ক্ষেত্রে কি বোঝা গেল, যখন একই ডিরেকশনে থাকবে অ্যাড করতে হবে, অপোজিটে থাকলে কি করবো আমরা মাইনাস করবো। আর একদিন ধরো এরকম একটা ঘটনা ঘটলো যে ওই বাস স্টপে দাঁড়িয়ে আছে, এবার দুটো কেটিএম বাইক নিয়ে আসলো, এদিকেও একজন কেটিএম বাইক নিয়ে এসছে আর একজন এদিকে কেটিএম বাইক নিয়ে এসছে। এখন বাবা কি ভাববে, আর একটু ভাও খেয়ে যাবে, ফুটেজ খেয়ে যাবে, বেশি করেই ফুটেজ খাবে, আরে আমার প্রচুর আহমিয়ত, প্রচুর ভাও, আমার মার্কেট প্রচুর হাই, ইনস্টাতে প্রচুর ফলোয়ার্স বলে তারাই বোধ হয় এরকমভাবে বাইকটাকে নিয়ে লিফট দেওয়ার জন্য আমাকে রেডি, আমাকে একবার বাইকের সিটে বসানোর জন্য তাদের জীবন চরিতার্থ হয়ে যাবে, তাই না, কি ভাববে। বাট এখন কি ভাববে, দুটো কেটিএম, হ্যাঁ এসব তো কেটিএম ফেটিএম বার্তাই দিই না, এসব তো আমার নখের যোগ্যও না, চলো নিকাল, দরকার নেই। আর নিশ্চয়ই পরে কেউ একটা নিনজা নিয়ে আসবে বা ভিম্যাক্স একটা 10-12 লাখের গাড়ি নিয়ে আসবে, এসব কেটিএমের সস্তার গাড়ি আমি চাপি না, আমি তো কেটিএমে চড়তে পারবোই না, নিনজা ভিম্যাক্স ছাড়া তো আমার চলবেই না, সামথিং লাইক দ্যাট। তো সেই ক্ষেত্রে কী করবে, না তো এর দিকে যাবে, পুরোপুরি যেখানে ছিল রেস্টেই থাকবে, মোশন হবেই না, যদিও এখানে দুটো বাইক আছে, বাট যখন দুটো অপোজিট ডাইরেকশনে থাকবে তখন পাপা কি পারি কারোর দিকেই যাবে না, তো যেখানে ছিল রেস্টেই থাকবে পুরোপুরি। এবারে পুরো পাপা কি পারির কনসেপ্টে আমরা ফিজিক্সের রেসপেক্টে বুঝবো। সাপোজ পাপা কি পারিকে আমি সাবস্টিটিউট করে দিলাম একটা ব্লক দিয়ে, একটা বডি দিয়ে সাবস্টিটিউট করে দিলাম, আর এই যে হিরো কেটিএম ছিল না, এগুলোকে আমি
ফোর্স দিয়ে সাবস্টিটিউট করে দিলাম। সাপোজ হিরো যেহেতু অতটাও মেহেঙ্গা নয়, ওই জন্য হিরোকে আমরা কম ফোর্স দিয়ে লিখবো, অ্যান্ড কেটিএম বুঝতেই পারছো মেহেঙ্গা বাইক, ওই জন্য ওটাকে বেশি ফোর্স দিয়ে আমরা লিখবো। তো ফার্স্ট অফ অল সবার প্রথমে কি বলেছিলাম, একটা ব্লক আছে, যদি 10 নিউটন ফোর্স দেওয়া হয় তো নেট ফোর্স কত হবে? 10 নিউটন অবশ্যই, কারণ একটাই ফোর্স রয়েছে। তো বডি কোন দিকে যাবে? ডান দিক দিয়ে যাবে, যেটা বড় ফোর্স অলওয়েজ সেদিক দিয়ে বডি মুভ করে। সবাই ওই পাপাকি ফাড়ির মধ্যে চিন্তাভাবনা করে ভাই, তার লিভিং হোক বা নাই হোক, নন লিভিং লিভিং একই ব্যাপার, সব জায়গাতে একই চক্কর চলছে, তা ভাবার কোনো কারণ নেই। ব্লকস তার প্রাণ নেই, লাইভ নেই, নন লিভিং বডি, সেও এসব বুঝে ঠিক যাচ্ছে সবাই সব দিক থেকে। তো মোশন কোন দিকে হবে? এদিক দিয়ে মুভ করবে। পরের ক্ষেত্রে দেখো যে এক্সাম্পলটা আমি এখানে দিয়েছিলাম, একদিকে কেটিএম একদিকে হিরো, তাহলে এখানে কেটিএম কোনটা হবে? 100 নিউটন, হিরো কোনটা হবে? 20 নিউটন। তো এবার বলো পাপাকি বাড়ি কোন দিকে যাবে, সরি ব্লক কোন দিকে যাবে? অবভিয়াসলি বাড়াওয়ালা ফোর্স, যেটা কেটিএমের দিকে যাবে, কমন সেন্স। বাট টোটাল এফেক্ট কত হবে? টোটাল ফোর্স কি 100 নিউটন বলবো? না, এই ক্ষেত্রে টোটাল ফোর্স আমরা কত বলবো? ব্যাক অফ মাইন্ড কার ব্যাপারে ভাবছে? হিরোর ব্যাপারে ভাবছে। তো পুরোপুরি 100% কিন্তু কেটিএমকে দিচ্ছে না, যাচ্ছে তার সাথে, খাচ্ছে তার টাকায়, ঘুরছে তার টাকায়, বাট তাও পুরোপুরি মন তাকে দিচ্ছে না, মনে মনে কার কথা ভাবছে? হিরোর কথা ভাবছে। তাহলে নেট এফেক্ট কত হবে? নেট এফেক্ট কিন্তু 100 হবে না, রাদার এটা হবে অপোজিট রয়েছে, মানে 100 - 20 হুইচ ইজ 80 নিউটন। তো যাবে কেটিএম এর দিকে, ডাইরেকশন, মোশনের ডাইরেকশন কোন দিকে হবে? অ্যালং কেটিএম, বাট নেট ফোর্স কত হবে? কেটিএম মাইনাস হিরো ফর দিস পার্টিকুলার কেস। এই ক্ষেত্রে কী হবে বলো? এটা ওই কেসটা, ও মাই গড ইটস আ কেটিএম, ইটস আ হিরো। তার মানে দুটো ফোর্স একই দিকে থাকলে এই ক্ষেত্রে মোশন অবভিয়াসলি বড়াওয়ালা ফোর্স, যেটা বড় ফোর্সের দিকেই হবে। আর এখানে ভ্যালু কি দেখো, যার কেটিএম আছে তারই হিরো আছে। তো এবার তো পাপাকি পারি পুরো লাফিয়ে যাবে, পারলে দুটো উইংস বের করে উড়ে চলে যায়। তাহলে এই ক্ষেত্রে নেট ফোর্স কত হবে? 100 + 20 which is 120 নিউটন, isn't it? Very good. And the last কেসটা কোনটা বলেছিলাম? যেখানে দুটো কেটিএম চলে এসছে, ফুটেজ খেয়ে গেছে, পুরোপুরি ফুটেজ খেয়ে গেছে। আরে আমার বিশাল, আমি সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার, ডিজিটাল ক্রিয়েটার, এটা ওটা, প্রচুর আমার প্রচুর আমার ফলোয়ার্স, এসব কেটিএম কে চড়ে ভাই? সব তো কেটিএম তো আমি চড়বই না। নিনজা আসবে, কোথায় ভিম্যাক্স আসবে, 15-20 লাখের কী যেন আছে না, বেনেট কি সব আছে, তারপরে BMW সব নিয়ে কেউ আসবে, তাছাড়া তো আমি বাইকে চড়বই না। তো তার থেকে কী হবে? তো অপোজিট ফোর্সে এই ক্ষেত্রে কত হবে বলো? এখানে কোনো দিকেই যাবে না, এটা রেস্টেই থাকবে, কারণ নেট ফোর্সগুলো কী হবে? 100 ক্যান্সেল আউট হয়ে যাবে। তো শেষকালে দেখতে হবে হেঁটে হয়তো বাড়ি ফিরছে, বা কারো ভাঙা সাইকেলে চেপে বাড়ি ফিরতে হচ্ছে বাস স্টপ থেকে, হয়তো এরকমই হবে। ওই জন্যই বলে না লোকজন, ইন দ্য সার্চ অফ ডায়মন্ড লস দ্য গোল্ড অলসো। বেশি ফুটেজ খেলে যা হয় আর কি, কেটিএমও গেল, লাস্টে ভাঙা সাইকেলে বা হেঁটে বাড়ি ফিরতে হবে, কি আর করবে। তাহলে এই ফার্স্ট 3টে কেস যেখানে বডি মুভ করছে, মোশনে আছে কোনো দিকে, যেটা লার্জার ফোর্স তার দিকে মোশন আছে, সেগুলোকে আমরা কি বলবো? আনব্যালেন্সড। মুভ করছে মানে কি হবে? আনব্যালেন্সড ফোর্স যেদিকে থাকবে বডি কি করবে? সেদিকে টেন্ড টু মুভ করার চেষ্টা করবে। আর যখন ব্যালেন্সড হয়ে যাবে, মানে দুদিকেই দুটো কেটিএম হয়ে যাবে, বা দুটোকেই ফোর্স সমান হয়ে যাবে 100, তো সেই ক্ষেত্রে কি করবে? কেটিএম ক্যান্সেল আউট, নতুন কারোর জন্য হয়তো অপেক্ষা করবে, সেটাকে আমরা কি করব? ব্যালেন্সড ফোর্স। তাহলে এটা হচ্ছে ব্যালেন্স ফোর্স হলে কি হবে? বডি মুভ করবে না, যেমন ছিল রেস্টে, অ্যাজ ইট ইজ রেস্টেই থাকবে। বাট যদি আনব্যালেন্সড ফোর্স থাকে তখন বডি কি করবে? নেট ফোর্স যেদিকে হবে, মানে বাড়াওয়ালা ফোর্স যেদিকে, নেট ফোর্সের দিকে বডি মুভ করবে, সিম্পল থিং একদম। তো এখন আমরা ইনার্সিয়ার ব্যাপারে জানবো। অ্যান্ড হোয়াট ইজ দ্য কিতাবি ডেফিনেশন অফ ইনার্সিয়া? দ্য প্রপার্টি অফ এ বডি টু রেজিস্ট এনি চেঞ্জ ইন ইটস স্টেট অফ রেস্ট or in uniform motion in a straight line is called its inertia. I understand that মাথার এতটা উপর দিয়ে চলে গেল, ডোন্ট ওরি, আমি আমার ল্যাঙ্গুয়েজে বোঝাবো, টেনশন মত লো, मैं हूं ना। শোনো, গল্প শোনো। ধরে নাও সানডে দুপুরে কবজি ডুবিয়ে মাংসের ঝোল ভাত খাওয়ার পরে সাথে মিষ্টি, চাটনি, পাঁপড়, এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস খেয়ে এসিটা অন করে দিয়ে 16 ডিগ্রি করে একদম টান হয়ে শুয়ে পড়লে, এই সময় বাড়ির কেউ এসে বললো একটু বাজারে যা, গিয়ে 1 কেজি আলু নিয়ে আয়, 1 কেজি পটল নিয়ে আয়, তো কি মনে হবে? রেজিস্ট করবে কি করবে না? অবভিয়াসলি রেজিস্ট করবে। আরে ভাই, এই শুলাম, এই খাওয়া দাওয়ার পরে অ্যাকচুয়ালি নড়তে পারছি না, এখন আমি বাজারে যাবো এই গরমের মধ্যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, কী অবস্থা হবে? ইচ্ছে করবে? নিশ্চয়ই করবে না। তো দেন হোয়াট ইউ উইল ডু? ইউ উইল রেজিস্ট। আমি শুয়ে আছি, একটু শুতেই হবে, কোনো কথা নেই, আমি বিন্দাস ঘুমাবো, এখন মোটামুটি ঘন্টা 5 পরে ভেবে দেখবো কি করা যায় না যায়, তার আগে তো এখন কোনো কথাই হবে না। তাহলে বডি কি করবে? বডি রেজিস্ট করবে। কিসে ছিল? খাওয়া দাওয়ার পরে এসিটা অন করে যা শুয়ে আছো, তার মানে রেস্টে আছো, তো চাইবে কি যে আমি রেস্টেই থাকবো, এখন কিছু করার নেই, কারো কোনো কথা শুনবো না, আমি চুপচাপ এখন রেস্টে ঘুমাতে থাকবো, যে যাই বলুক না কেন, কিছু যায় আসে না আমার। আর একদিন ধরো সবাই মিলে একটা প্ল্যান করলে, সব বন্ধুরা মিলে আইনক্সে মুভি দেখতে যাবে, শপিং মলে ঘুরবে, বাইরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবে, শুধু বন্ধু না, তার সাথে হয়তো ক্রাশ বালি বান্ধবীও কয়েকজন রয়েছে, তখন তো কোনো কথাই নেই, একদম সকাল ঘুম থেকে উঠে স্নান করে একদম ডিও মেরে
পুরো বডিতে ডিও মেরে একদম হেভি ড্রেস ফ্রেস পরে জুতোর লেসগুলো বাঁধছো, সেই সময় জুতোর লেস বেঁধে জাস্ট বন্ধুকে ফোনটা করে ভাই এক্ষুনি আসছি, বেরিয়েই গেছি, একটু জাস্ট ওয়েট কর আমার জন্য। সেই সময় কেউ এসে বললো কিরে তোর না সামনের সপ্তাহ থেকে পরীক্ষা, এক্সাম শুরু হতে চলেছে, তুই এখন এসব বাইরে যাচ্ছিস, বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছিস। তখন কি ইচ্ছে করবে? তার কথা শুনে জুতো খুলে দিয়ে ড্রেস খুলে দিয়ে বাড়িতে বসে বসে ফিজিক্স পড়তে ভালো লাগবে? অবভিয়াসলি লাগবে না। তো বন্ধুদের সাথে যখন মোশনে রয়েছে, ঘুরতে যাচ্ছ, এই মল এই মল, এই শপিং মল সেই শপিং মল, আইনক্স থেকে ঘুরে মুভি দেখা, তো ইচ্ছে কী করবে? সারাদিন যদি এরকমভাবে ঘুরতে পারতাম, সারাদিন ধরে ঘুরতেই থাকবো। আজকে তো আমাকে কেউ বাড়িতে বসিয়ে রাখতেই পারবে না, সে যে যাই হোক না কেন, যাই হয়ে যাক না কেন, ঘুরতে তো যাবোই, গোটা শহর চক্কর মেরে সারাদিন ধরেই ঘুরবো এরকম। তাহলে এটাই হলো ইনার্সিয়া মেরে দোষ। তাহলে সলিড লাঞ্চের পরে এসি অন করে শুয়েছিলে, তো কি মন কি চাইবে, শরীর কি চাইবে? যে সারাদিন শুয়েই থাকবো আর উঠবো না। আর যেদিন সব বন্ধুরা একসাথে মিলে প্ল্যান করে ভাবলে গোটা শহর ঘুরে বেড়াবো, এই শপিং মলে ঘুরবো, সেখানে ঘুরবো, খেতে যাবো, এখানে ঘুরবো, প্রিন্সেপ ঘাট যাবো, ওখানে যাবো, তো ইচ্ছে কী করবে? সারাদিন ধরে এরকমভাবে ঘুরতেই থাকবো। তো রেস্টে ছিল রেস্ট, যে মোশানে ছিল কি ইচ্ছে করবে? সারাদিন ধরে মোশানেই থাকতে ইচ্ছে করবে। এটাই হচ্ছে ইনার্সিয়া, এটাই আমাদের টেন্ডেন্সি, রেস্টে থাকার টেন্ডেন্সি, মোশানে থাকার টেন্ডেন্সি, যখন যে যেটাতে রয়েছে অবভিয়াসলি। তাহলে কোনো বডি যদি রেস্টে থাকে তো সে চাইবে আমি রেস্টেই থাকবো, ওই স্টেটেই থাকবো। আর কোনো বডি হয়তো কনস্ট্যান্ট স্পিডে ঘুরছে, কেউ হয়তো যাচ্ছে 10 মিটার পার সেকেন্ডে, কোনো বডি বা ব্লক বা গাড়ি যাই হোক না কেন 10 মিটার পার সেকেন্ডে দৌড়াচ্ছে, তো সে কি চাইবে? যে সারাদিন আমি সারা জীবনভর এই 10 মিটার পার সেকেন্ড একই রকমভাবে ঘুরতেই থাকবো, কখনো আমি থামবো না। আর একটা জিনিস কমন সেন্স, যে হেভিয়ার বডি যদি হয় তার ইনার্সি অবভিয়াসলি বেশি হবে। ভাই এই চেহারা 100-150 কেজি ওজন, ওই খাবার দাবার খেয়ে তারপর এসি অন করে শুলাম, তো তখন যদি কেউ মেরে ফেলেও দেয়, গলাও যদি কেটে নেয়, তাও ইচ্ছে করবে না যে ওই রৌদ্রের মধ্যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বাইরে ঘুরে বাজার করে নিয়ে আসতে। তো মোটা মানুষরা যদি আমারই 140 কেজি ওজন হয়ে গেল, 150 কেজি ওজন হয়ে গেল, তখন আমার ইনার্সিয়া কী হয়ে যাবে? বেশি হয়ে যাবে। মানে একবার রেস্টে আছি তো মানে রেস্টে নড়বই না, আর একবার ঘোরা শুরু করলাম মানে থামবই না, সারাদিন ঘুরতেই থাকবো। তো ইনার্সিয়ার সাথে না মাসের একটা রিলেশন আছে। মোর মাস তার মানে মোর ইনার্সিয়া হবে, অ্যান্ড কম মাস রিপ্রেজেন্ট কম ইনার্সিয়া। তাহলে 3 রকমের ইনার্সিয়া হয় বেসিক্যালি। একটা ইনার্সিয়া অফ রেস্ট, এসিতে শোয়াটা। 2 নম্বর ইনার্সিয়া ইন মোশন, যে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া। আরেকটাও আছে, সেটা আমি বললাম না। সেই এক্সাম্পলটা হচ্ছে ডাইরেকশান, মানে যে ডাইরেকশানে ঘুরছিলাম, যার পিছনে ঘুরছিলাম সারা জীবন, তার ডাইরেকশানে তার পিছনেই ঘুরতে থাকবো, এরকম একটা ব্যাপার। তো ইনার্সিয়া অফ রেস্টের বেস্ট এক্সাম্পল কী হবে? ডু ইউ নো ইট? যে বাসে ধরো চুপচাপ বসে আছে, হঠাৎ করে ড্রাইভার উঠলো, মোবাইল টিপছে বসে খেয়াল নেই কি কোথায় কী হচ্ছে সারাউন্ডিংসে, হঠাৎ করে ড্রাইভার বাসে উঠে ধুম করে অ্যাক্সিলারেটরটা দাবিয়ে দিল, তো তখন কী হবে? বাসটা এগিয়ে যাবে। তখন আমাদের নিজের পোর্শনটা, ওয়েস্টের পোর্শনটা বাসের সিটের সাথে অ্যাটাচ রয়েছে, তো বাসটা যে এগিয়ে গেল, তো তখন কী হবে? এই নিচের পোর্শনটা, ওয়েস্টের পোর্শনটা কী হবে? বাসের সাথে এগিয়ে যাবে। আর বডির যে উপরের পোর্শনটা, ওটা তো রেস্টে ছিল, তো ও কী থাকবে? রেস্টে থাকার চেষ্টা করবে। ওই জন্য আমরা কী করবো? এরকমভাবে হেলে যায়। ইয়েস অর নো? আরও একটা এক্সাম্পল আছে, যে দেখেছো বোধহয় এটা অনেকে, যে কোনো ব্ল্যাঙ্কেট হোক বা এরকম কোনো জিনিসকে, যারা ওই তুলোর কাজ করে না, তারা একটা লাঠি নিয়ে মনে হয় যে পেটায়, এরকম করে পিটিয়ে ডাস্ট ঝাড়ে, ওটা কীরকমভাবে হয়? ধর এরকমভাবে রেখেছে, রেখে পেটাচ্ছে, তো যখন যে জায়গাটায় পেটালো, তো ওখানে তো ওই ব্ল্যাঙ্কেটও রয়েছে, তার সাথে ডাস্টগুলোও রয়েছে, পিটিয়ে দিলে কী হবে? ব্ল্যাঙ্কেটটা পালিয়ে গেল ওদিক দিয়ে, আর ডাস্টগুলো কী ছিল? যেখানে ছিল, তো সেই জায়গাতেই থাকার চেষ্টা করবে, যা করছিল তাই করারই চেষ্টা করবে। তো দেখতে পাবে যে এই ব্ল্যাঙ্কেটটা সরে গেছে, আর তো ব্ল্যাঙ্কেট তলায় কোনো জায়গা নেই, তো গ্র্যাভিটির জন্য কী হবে? ডাস্টের পার্টিকেলসগুলো মাটিতে পড়ে যাবে। দিস ইজ দ্য লজিক। আরও একটা এক্সাম্পল হয়, কোনো গাছকে যদি আমরা ভিগোরাসলি ঝাঁকাই এরকমভাবে, তখন কী হয়? পাতাগুলো পড়ে যায়। কেন? একই লজিক। তো যতক্ষণ গাছটা রেস্টে ছিল, পাতাগুলোও রেস্টে ছিল, তো সেই জায়গাতেই থাকার চেষ্টা করবে। যেই তুমি ঝাঁকিয়ে দিলে, গাছটাকে মুভ করিয়ে দিলে ওই দিক দিয়ে, আর পাতা কি বলবে? না, আমি যেখানে ছিলাম সেখানেই থাকবো, আমি তো ওই দিক দিয়ে যাবো না। তো তাহলে কী হবে? ওর যে স্টেমের সাথে একটা প্রেশার পড়বে, ওই প্রেশার বা ফোর্সের জন্য ওটা গাছ থেকে আলাদা হয়ে যাবে, যে নিচে পড়ে যাবে গ্র্যাভিটির জন্য। সিম্পল লজিক। ইনার্সিয়া অফ মোশনের কি এক্সাম্পল হবে? এটাও সবাই জানে, যে বাস যেতে রানিং আছে, কনস্ট্যান্ট স্পিডে দৌড়াচ্ছে, হঠাৎ করে ব্রেক মেরে দিল। ব্রেক মারলে কী হবে? হয় না, আমরা ওই অন্যের উপরে হুমড়ি খেয়ে অন্যের উপরে গিয়ে পড়ে যায়। তো সেটা কেন হয়? একই লজিক। বাস 50 মিটার পার সেকেন্ডে চলছে, তার মানে আমাদের শরীর বুঝে গেছে যে আমিও 50 মিটার পার সেকেন্ডে চলছি বাসের সাথে। তো সারা জীবন কী করবো? জিন্দগি ভর এই 50 মিটার পার সেকেন্ডে চলতেই থাকবো। তো হঠাৎ করে যখন ব্রেক মারলে কী হবে? এখানে একই গল্প। আমাদের যে ওয়েস্ট, নিচের পোর্শনটা, সেটা বাসের সিটের সাথে অ্যাটাচ রয়েছে, তো বাস একটু স্পিড কমে যাওয়া মানে কি? এই পোর্শনটার স্পিড কমে যাওয়া, তো থেমে যাওয়ার চেষ্টা করবে। আমাদের শরীরের যে ওপরের ভাগটা, সে কি বলবে? না, একটু আগে তো আমি মোশনে ছিলাম, আমি তো 50-তে চলছিলাম, আমি কেন থামবো? আমি তো 50-তেই চলতে থাকবো। আর এই চক্করে কী হবে? ও আগিয়ে যেতে চাইবে। অত্যুৎসাহী জনগণ যা করে আর কি, গিয়ে সামনে গিয়ে দুম করে ধাক্কা খাবে সামনের সিটে গিয়ে। আর ইনার্সিয়া অফ ডাইরেকশনের বেস্ট এক্সাম্পল হচ্ছে, ধরো একটা পাথরকে বেঁধে, একটা এরকম করে পাথরকে সুতো দিয়ে বেঁধে এরকমভাবে ঘোরাচ্ছ, তো ও ভাই সাহেব কী করবে? সার্কেল তো করতেই থাকবে, বাট বাই চান্স যদি মকা পায়, যদি সুতোটা ছিঁড়ে যায় এনি হাউ,
তো সে কী করবে, ওই যে ট্যানজেন্ট বরাবর বেরিয়ে যাবে। এটা হয়তো সবাই জানো এটা, যে একটা পাথরকে যদি বেঁধে এরকমভাবে ঘোরানো হয়, বাই চান্স যদি এটা কেটে যায়, তখন মালটা সার্কুলার মোশন না করে সোজাসুজি বেরিয়ে যাবে। যদি এই পয়েন্টে থাকে তখন এদিক দিয়ে বেরিয়ে যাবে, এই পয়েন্টে থাকলে এদিক দিয়ে বেরিয়ে যাবে, এই পয়েন্টে থাকলে এদিক দিয়ে বেরিয়ে যাবে। কারণ কি, ও যে ডাইরেকশানে ছিল, সুতরাং যদি কেটে যায় বাই চান্স, তখন ও কি যাবে, ইনিশিয়ালি কোন ডাইরেকশানে ছিল এইদিকে, তখন আর কেন ঘুরবে, ডাইরেকশানে কেন চেঞ্জ করবে, যে এমনভাবে ছিল সেম ডাইরেকশানে, জাস্ট সুতোটা কাটার আগে যে ডাইরেকশান ছিল ওর কনস্ট্যান্ট, সেই ডাইরেকশানেই ও বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। ওই জন্যই হয় যে সুতো কেটে গেলেও বডি বা পাথরগুলো কী করে, ট্যানজেন্ট বরাবর বেরিয়ে যায়। এগুলো কি আমরা কি বলি, ট্যানজেন্ট, জাস্ট টাচ করে যেটা বেরিয়ে যাবে সেটাই হচ্ছে ট্যানজেন্ট। ছুঁকর মেরি মন কো কিয়া তুমনে ক্যা ইশারা, ইয়েস, জাস্ট ছুঁয়ে বেরিয়ে যাবে, আলতো ছোঁয়াতে। তাহলে আমরা ইনার্সিয়ার ব্যাপারে জানলাম, 3 রকমের ইনার্সিয়ার ব্যাপারে ডিসকাস করলাম, ইনার্সিয়া অফ রেস্ট, ইনার্সিয়া অফ মোশন আর ইনার্সিয়া অফ ডাইরেকশন। এবার ওই এক্সাম্পলগুলোতে আবার ফিরে যাও। ফার্স্ট এক্সাম্পলটা কী দিয়েছিলাম, সলিড একদম কবজি ডুবিয়ে মাংসের ঝোল খাওয়ার পরে কী হবে, এসি অন করে শুয়ে আছো, তো ইচ্ছে কী করবে, মন কী চাইবে, মন চাইবে জিন্দেগি ভর যদি এভাবে শুয়ে থাকতে পারতাম, তাহলে লাইফে তো আর কোনো কিছুই ব্যাপার ছিল না, লাইফটা যদি এভাবেই কেটে যেত, কি না মজা হতো। আর সেকেন্ড এক্সাম্পল ইনার্সিয়া অফ মোশনে কী দিয়েছিলাম, বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছ, প্ল্যানিং করেছো, প্রিন্সেপ ঘাট থেকে শুরু করে ঠাকুরিয়া পার্ক থেকে শুরু করে সায়েন্স সিটি থেকে শুরু করে ইকো পার্ক কোনো বাদ নেই, গোটা কলকাতা ট্যুর করবে। তো ইচ্ছে কী করবে, প্রতিদিন যদি এরকমভাবে বন্ধুদের সাথে ঘুরতে পারতাম, তাহলে তো এটাই তো লাইফ, এটাই তো জিন্দেগি। এবার রিয়েলিটিতে ফিরে এসো মেরে দোস্ত। এসি অন করে শুয়ে আছো, বিশাল মহাভোজ থালি খাওয়ার পরে, সলিড খাবার দাবারের পরে বিন্দাস ঘুমাচ্ছ, হঠাৎ করে মা এসে বললো, কিরে কতক্ষণ ঘুমাবি, অনেকক্ষণ তো হলো, যা বাজারে থেকে একটু আলু পটল কিনে নিয়ে আয়, এখনই যা। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, বাইরে 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তীব্র গরম। তখন কি ইচ্ছে করবে, না আমাকে আবার পাঠাচ্ছ কেন, যাবি না, তোকে বললাম, দেখেছিস সেটা কি, দেখতে পেয়েছিস, দেবো ছুটবো। তো তখন কি করতে হবে, ফ্লাইং চপ্পলের ভয় ভাই সবাই পায়, তখন কি হবে, তখন সব কিছু বরবাদ, ফাটাফাট সুইচ অফ হয়ে যাবে, ওই পেট ভর্তি খাবার নিয়ে ছুটে বাজার করতে হবে, এ বাজার সে বাজার, এগলি সে গলি থেকে জিনিসপত্র এনে, এই নাও তোমার জন্য জিনিসপত্র নিয়ে এলাম, এবার তো শান্ত হও বাবা, ছেড়ে দাও আমায়। এবার সেকেন্ড কেসে আমরা আছি, ইনার্সিয়া অফ মোশনে। এখানে কি গল্প বলেছিলাম যে বন্ধুরা সবাই মিলে প্ল্যান করেছো, অনেক দিন থেকে প্ল্যান, স্পেশাল বান্ধবীও আছে হয়তো, ক্রাসবালি বান্ধবী, হোয়াট এভার। তো সকাল থেকে প্রচুর সেজে গুজে হেয়ার কাট করিয়ে এসে পুরো আয়নার সামনে মোটামুটি ঘন্টা 3 সময় কাটিয়ে দিয়ে স্নান টান করে ডিও মেরে তারপরে জুতোর লেসটা বাঁধছো। মা সিঁড়ি থেকে উপরের দিকে উঠলো, কী রে সেজে গুজে কোথায় বেরোচ্ছিস? সে না একটু স্পেশাল এক্সট্রা ক্লাস করতে যাচ্ছি, এক্সট্রা ফিজিক্স বুঝতে যাচ্ছি স্যারের কাছে, স্যার ডেকেছে। আচ্ছা ফিজিক্স বুঝতে যাচ্ছ, ঠিক আছে বাবা, অনেক পড়াশোনা করেছো, এতদিন ধরে অনেক পড়েছো, আর তো 7 দিন পরে এক্সাম আছে, তোমাকে কোথাও ফিজিক্স বুঝতে যেতে হবে না, তুমি এসো, তোমাকে ফিজিক্স আমি বোঝাচ্ছি, বাড়িতে বসে পড়াশোনা করো, ফিজিক্স তো আমি শেখাবো। আর তখন যদি বলো যে না স্যার বলেছে এক্সট্রা ক্লাস, আমার মুখের ওপর তর্ক করা, দেখেছি সেটা কি, দেবো, খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া, বরবাদ, সব কিছু ক্যান্সেল, বন্ধুদের সাথে যাওয়া বরবাদ ভাই সব পুরোপুরি। তো এখানে কি মাম্মিজি কা ফ্লাইং চপ্পল, সবাই ভয় পায়, স্টিল আমিও। তাহলে ফ্লাইং চপ্পলের ভয়ে কি হবে, রেস্ট থেকে এসি বন্ধ করে বাজার যেতে হবে, মোশন হয়ে যাবে। আর ফ্লাইং চপ্পলের ভয়ে কি হবে, ঘুরতে যাওয়া ক্যান্সেল, মোশন থেকে কি হয়ে যাবে, চুপচাপ বাড়িতে বসে বসে ফিজিক্স পড়তে হবে। এবারে আমি ফার্স্ট লয়ের স্টেটমেন্টটা বলছি, নাও ইউ ক্যান রিলেট উইথ ইট। স্টেটমেন্টটা হচ্ছে এরকম, আনটিল অ্যান্ড আনলেস অ্যান এক্সটার্নাল ফোর্স ইজ বিং অ্যাপ্লাইড, দ্য বডি হুইচ ইজ অ্যাট রেস্ট ইট উইল বি অ্যাট রেস্ট, and the body which is in motion it will keep continuing its motion. তো কোশ্চেনটা কত, তো স্টেটমেন্টটা কি, আনটিল অ্যান্ড আনলেস এক্সটার্নাল ফোর্স ইজ বিং অ্যাপ্লাইড। তো এখানে এক্সটার্নাল ফোর্সটাকে মাম্মিজি কা ফ্লাইং চপ্পল। তো ফ্লাইং চপ্পল যদি না থাকে, মাম্মিজি যদি হাতে ফ্লাইং চপ্পল না ধরে, সাপোজ মামা বাড়ি চলে গেছে বা কারোর সাথে বসে গল্প করছে, তখন কি হবে, যদি মা না থাকে বাড়িতে, তখন এসি অন করে ওই খাওয়া দাওয়ার পরে এসি অন করে ঘুমাচ্ছিলে মানে মোটামুটি সারাদিন চাইবে, সারা জীবন যদি এভাবে ঘুমাতে পারি তাহলে তো ভালোই হবে। তাহলে যে রেস্টে আছে সারা জীবন কি থাকবে, রেস্টে থাকার চেষ্টা করবে। আদার হ্যান্ড, যেদিন সব বন্ধুরা মিলে প্ল্যান করেছিলে যে গোটা কলকাতা চক্কর মারবো, সবার সাথে ঘোরাঘুরি করবো, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো, আইনক্সে যাবো, এই মলে ঘুরে, সাউথ সিটি ঘুরবো, এই মল ঘুরবো, তো ইচ্ছে কি করবে, মা যদি বাড়িতে না থাকে, কেউ বাধা দেওয়ার নেই, ফ্লাইং চপ্পল নেই মানে কি, সারাদিন হবে কনস্ট্যান্ট স্পিডে ঘুরতেই থাকবে, এই মল থেকে ওই মল, এই পার্ক থেকে ওই পার্ক, এই ঘাট থেকে ওই ঘাট। রিলেট করা গেল, আনটিল অ্যান্ড আনলেস এক্সটার্নাল ফোর্স ইজ বিং অ্যাপ্লাইড।
মাম্মি জি কা চপ্পল যদি না থাকে তাহলে রেস্টের জিনিস রেস্টে থাকবে, মোশনের জিনিস কনস্ট্যান্ট স্পিডে একই রকমভাবে ঘুরতে থাকবে উইদাউট চেঞ্জ ইন ডাইরেকশন। তো নাও লেটস টক অ্যাবাউট মোমেন্টাম। মোমেন্টাম ইজ এ ফিজিক্যাল কোয়ান্টিটি, ইটস আ প্রোডাক্ট অফ কার প্রোডাক্ট, মাস অ্যান্ড ভেলোসিটি। অ্যান্ড অবভিয়াসলি এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, কারণ ভেলোসিটি ইটস আ ভেক্টর কোয়ান্টিটি, মাস তো স্কেলার, তো স্কেলার দিয়ে ভেক্টরকে প্রোডাক্ট করলে তো ম্যাগনিটিউড চেঞ্জ হবে বা ডাইরেকশনে কোনো পরিবর্তন হবে না। তো মোমেন্টামের ডাইরেকশন কোন দিকে হবে, ভেলোসিটি ডাইরেকশন যেদিকে সেটাই হবে মোমেন্টামের ডাইরেকশন। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ইউনিট কী হবে, এসআই ইউনিট কী হবে, কমন সেন্স ভাই, মুখস্থ করার কিছু দরকার নেই। দেখো কার প্রোডাক্ট, মাস অ্যান্ড ভেলোসিটির প্রোডাক্ট, অ্যান্ড ইউ নো এসআই ইউনিট অফ মাস অ্যান্ড ভেলোসিটি। এসআই ইউনিট অফ মাস ইজ হোয়াট, ইটস মি, কেজি। एंड व्हाट इज द वेलोसिटी SI यूनिट, সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড। তো दोनों मिलके क्या बन गया, কেজি মিটার পার সেকেন্ড। তো এটার কোনো শর্টকাট কোনো নাম নেই, কেজি মিটার পার সেকেন্ডই বলতে হবে মোমেন্টামের SI ইউনিট হিসাবে। বাট এটুকু বললে না লোকজন ঠিক ফিল করতে পারে না, স্যার বুঝলাম বাট পেট ভরলো মন ভরলো না, এরকম টাইমের ব্যাপারটা হয়ে যায়। স্যার মোমেন্টাম তো বুঝলাম এমিন টু বি, স্যার কী দরকার, কেন কী জিনিসটা ঠিক ফিল করতে পারলাম না স্যার। তো ফিলওয়ালা এক্সাম্পল বলছি, ডোন্ট ওয়ারি मैं हूं ना, समझाऊंगा मैं, बिल्कुल टेंशन मत लो। ধরো কোনো দরজা ভাঙতে হবে, তো দয়া সবসময় তো অ্যাভেলেবেল থাকে না, দয়া আও তোরও ইয়ে দরওয়াজা সব সময় হবে না। তো ঠিক আছে, অন্য লোকজনকে হায়ার করতে হবে তার জন্য। সাপোজ আমি বিক্সোকে হায়ার করলাম, ধরো বিক্সোর এই চেহারা বা এই মাথা, এটা পেট না মাথা আমার তো ডাউট আছে, পেটটা মোটামুটি তো এরকম হবে একটা এরকম টাইপের। তো এটা কি হিউজ মাথাটা এত বড়ও নয়, এটা বেশি লিখে দিয়েছি, ইটস ওকে। মোটামুটি যদি 200-250 কেজি ওজন তো হবেই হবে। তো ওকে যদি বলা হয় ভাই তুই দরজাটা ভেঙে দিত, কী করবে, কি বেশি হিলতে হবে না, হালকা করে এসে একদম হালকা করে এরকম মারবে একটা দরজা মোটামুটি ভেঙে একটু হেলতে দুলতে গিয়ে মারলেই হবে। তাহলে ভেলোসিটি যদি বলি, ও যদি 4 মিটার পার সেকেন্ডে যায় মোটামুটি গিয়ে দরজা ভেঙে চলে যাবে, ঠিক আছে, ইজি ব্যাপার, মামুলি ব্যাপার, কোনো চাপেরই নয়। এটা চেহারাটা এটা আছে না। এবার সাপোজ আমরা হায়ার করলাম কাঞ্চন মল্লিককে, ঠিক আছে, দরজাটা ভাঙো, তো ওই একই দরজা ভাঙতে হবে, মাস কত বলো, কমন সেন্স একদম পুরো এই চেহারাটা একদম পারফেক্ট আছে, ঠিক কিনা। তো মাস হয়তো মেরে কেটে হয়তো 50 কেজি হবে। এবার বল একটা গভীর প্রশ্ন, কাঞ্চন মল্লিক কি দরজা ভাঙতে পারবে, ইয়েস অর নো, কোয়েশ্চেন মার্ক। কি মনে হচ্ছে, ফিজিক্স কি বলছে, ফিজিক্স বলছে পারবে। কীভাবে পারবে, কাঞ্চন মল্লিক কী করবে, আচ্ছা এটা আমার টার্গেট, একটু সায়েন্স পড়েছে, আমি ফিজিক্স পড়িয়ে দিয়েছি, ভালো করে ফিজিক্স বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে স্যার আমি ওই দরজা ভেঙে দেবো। কী করে ভাঙবে, চলুন স্যার একটা টানেল বানিয়ে দিন, এখান থেকে স্যার লম্বা মোটামুটি একটা 100 মিটার লম্বা রাস্তা বলুন, ওই রাস্তার এন্ডে যাবে, গিয়ে একদম জয় মাতাটি বলে দাম করে এসে মারবে, হাই স্পিডে এসে দুম করে মারবে, তাহলে কী হবে, দরজা ভেঙে ওদিক দিয়ে চলে যাবে, দরজা একদম ভেঙে যাবে। হ্যাঁ এটা আলাদা ব্যাপার যে সব হাড়গোড়ও ভেঙে যাবে, সেটা পরে আসছি আমি, বাট দরজা তো ভাই ভাঙবে, কাজ তো কামিয়াব তো হয়ে গেল দরজা ভাঙার ক্ষেত্রে। তো কাঞ্চন মল্লিককেও দরজাটা ভাঙতে গেলে কী করতে হবে দেখো, তখন হয়তো ওকে 20 মিটার পার সেকেন্ডে দৌড়াতে হবে। বোঝা গেল কি গেল না, তাহলে হয়তো ও সেই দরজাটাকে ভেঙে ফেলতে পারবে। তাহলে যার মাস বেশি সে কি কম স্পিডে গেলেও যে কাজটা হয়ে যাবে, যার মাস কম আছে না তাকে কি করতে হবে, ওই একই কাজ করতে গেলে একটা হিউজ স্পিড নিয়ে আসতে হবে। এটার আমি রিয়েল লাইফ এক্সাম্পল একবার দেখেছিলাম। তো আমাদের এখানে বছর 4-5 আগেকার কথা বলছি, তো একটা অ্যাক্সিডেন্ট দেখেছিলাম, ট্রাক রাত্রেবেলায় এরকম পুরো মাল বোঝাই ট্রাক, বিশাল মাল বোঝাই, প্রচুর মানে বড় আর কি লরি যেগুলো হয় না, যেগুলো গুডস ক্যারিয়ার যেগুলো হয়। তো দেখলাম একটা বাড়িতে মেরেছিল যখন, তো বাড়ির প্রাচীর ছিল, প্রাচীর সমেত, প্রাচীর তো ভেঙে গেছে, তার সত্ত্বেও গ্রাউন্ড ফ্লোরের পুরো একটা বাড়ির মানে রুমের ভেতরে ঢুকে গেছিলো দেখলাম। মানে এরকমভাবে মানে ভয়াবহ কেস একদম, 2017 কি 18 হবে মনে নেই আমার এক্স্যাক্টলি, পুরো ভেঙে ভেতরে ঢুকে গেছিলো। আরও একটা তার 2-3 বছর পরে দেখেছিলাম, একটা বোধহয় ওটা খালি ট্রাক ছিল, একই মোটামুটি ট্রাকগুলো একই রকমের দেখতে, খালি ট্রাক ছিল, সেটা আমি পরে বুঝতে পেরেছিলাম কীভাবে, আমিও শিখিয়ে দেবো, তোমরাও বুঝতে পারবে কীভাবে আমি বুঝেছিলাম ওটা খালি ট্রাক। তো ওই খালি ট্রাকটা দেখেছিলাম, একটা প্রাইমারি স্কুল ছিল, তো প্রাইমারি স্কুলে গিয়ে যখন মেরেছে তো ট্রাকের মুখটা নিজে থেকে দুমড়ে মুচড়ে গেছে, স্কুলের প্রাচীরটা জাস্ট একটু হেলে গেছিলো, বিল্ডিংয়ের কোনো ক্ষতি হয়নি। তো পরে বুঝলাম যে খালি ট্রাক আছে মানে কি, ওর মাস কম। দেখো নর্মালি ট্রাকের একটা স্পিড লিমিট থাকে, ট্রাক তার বেশি যেতে চায় না, সেটা খালি হোক বা ভর্তি হোক। তো খালিগুলোও 40-50-এ চলে, ভর্তিগুলো অ্যাপ্রক্স 40-50-এই চলে, এর বেশি নর্মালি যাওয়ার কথা না, কেউ বদমাইশি করতে পারে সেটা আমি যাচ্ছি না। তো স্পিড মোটামুটি সেম। এবার খালি ট্রাকটাতে আমি কী বললাম যে ট্রাকটা নিজে থেকে দুমড়ে মুচড়ে গেছে, তার মানে কি ওর মোমেন্টামটা কম ছিল, কারণ খালি ট্রাকের মাস কি বলো, মাস অনেক কম, ভেলোসিটি তো কনস্ট্যান্ট যদি থাকে 40-50 ধরে নিচ্ছি আমি। তো যেহেতু খালি ট্রাকের মাস কম, তাহলে দুটোর প্রোডাক্ট কী হবে, প্রোডাক্ট কম হয়েছিল। বাট ভর্তি ট্রাকের জন্য যে বললাম ডিভাস্টেশন, পুরো বাড়ির একতলা ভেতরটা পর্যন্ত ঢুকে গেছিলো। কেন হয়েছিল ওরকম ডিভাস্টেশন, তার কারণ ভেলোসিটি তো না হয় 40-50 ঠিক আছে, বাট মাস কী ছিল, ওটাতে লাগেজ ছিল, ওখানে গুডস ছিল, ওটার ভেতরে মালপত্র ছিল, তো ওই জন্য ওর মাস একটা হিউজ মাস ছিল।
তো হিউজ মাস নিয়ে যখন ওই স্পিডে গিয়ে ওখানে মেরেছে, তো পাঁচিল তো ভেঙেইছে, তার সাথে নিচের গ্রাউন্ড ফ্লোরের পুরো ঘরগুলোকে পর্যন্ত ভেঙে দিয়েছিল। তো এটাই ব্যাপার, তো এটাই হচ্ছে ফিল অফ দ্য মোমেন্টাম। তো মোমেন্টাম বাড়াতে গেলে কি করতে হবে? যদি ট্রিমেন্ডাস মোমেন্টাম চায়, মাসও বাড়িয়ে দাও আর ট্রিমেন্ডাস হাই ভেলোসিটি দিয়ে দাও, একদম ভেঙে গুড়িয়ে দিয়ে চলে যাবে। আদারওয়াইজ যদি আমাকে একটা কনস্ট্যান্ট স্পিডে যদি বলে যে এই স্পিডটা কনস্ট্যান্ট, এর থেকে বাড়াবে না, তাহলে আমি কি করবো? মাসটাকে বাড়িয়ে দেবো, তাহলে মোমেন্টাম বেড়ে যাবে। বা এটা বলে দিলাম যে স্পিডটাকে যত বাড়িয়ে দেবো একটা মাস কনস্ট্যান্ট রেখে, মোমেন্টামটাও বেড়ে যাবে। তো মোমেন্টাম ইজ দ্য প্রোডাক্ট অফ টু থিং, একটা মাস আর একটা ভেলোসিটি। যে কোনো একটাকে বাড়াবো বা যে কোনো দুটোকে বাড়াবো, তাহলে কি হবে? মোমেন্টাম বেড়ে যাবে। আর মোমেন্টাম যত বেশি হবে তত কি হবে? সেটা বেশি পাওয়ারফুল হবে, তোর এনার্জি তত বেশি হবে, সে বেশি কাজ করতে পারবে। এটাই মোমেন্টামের ফিল, আর কিছু না। এই ক্ষেত্রে দেখতে পাবে দরজা ভাঙার এক্সাম্পলে এদের দুজনের মোমেন্টাম কত ছিল, তাহলে বিগসোর মোমেন্টাম কত হবে? মোমেন্টাম অফ বিগসো কত হবে? 250 × 4 কত ছিল? 1000 কেজি মিটার পার সেকেন্ড। আর আমাদের কাঞ্চন মল্লিকের মোমেন্টাম কত হবে? মাস ইন্টু ভেলোসিটি 50 × 20, এটাও কত হচ্ছে দেখো? 1000 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে বোঝা গেল কেন দরজাটা ভাঙতে পেরেছিল। কারণ বিগসেও যতটা মোমেন্টাম দিচ্ছে, কাঞ্চন মল্লিক ওই চেহারা নিয়েও ততটাই মোমেন্টাম দিচ্ছে ভাই। সমঝদার লোক, ফিজিক্স পড়েছে, ফিজিক্স জানে, শিক্ষিত লোক হলে যা হয় আর কি, যতই মাস কম হোক না কেন, ভেলোসিটি বাড়িয়ে দিয়ে কি করেছে? আলটিমেট এনার্জিটা সেম দিয়েছে, তো দরজা ওই কারণে ভেঙে গেছে। এর মাস বেশি ছিল মানে কম ভেলোসিটিতেও যে ওয়ার্ক ডানটা করেছে, যে এনার্জিটা দিতে পেরেছে, এর মাস কম আছে মানে কি ভেলোসিটিটা বাড়িয়ে দিয়ে দেখো সেম অ্যামাউন্টের এনার্জিটাই দিতে পেরেছে, তাহলে দুটোর মোমেন্টাম কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। তো সেই কারণেই দরজাটা ভেঙে গেছে। তাহলে আমরা জানলাম মোমেন্টাম কি জিনিস। এবার আমরা একটা কাজ করবো, নিউটনসের সেকেন্ড লটা ডিসকাস করে নেবো। ভেরি ইজি, চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই, সিম্পল আমরা বুঝবো। ধর একটা লোক দৌড়াচ্ছে, কোনো একটা ভেলোসিটি নিয়ে দৌড়াচ্ছে, আমি ধরে নিলাম ইউ ভেলোসিটি নিয়ে, চাইলে কোনো ভ্যালু নিয়েও করতে পারো, কোনো চাপ নেই। হয়তো আমি ধরে নিলাম 30 মিটার পার সেকেন্ড নিয়ে দৌড়াচ্ছে, ওকে। তো তারপর থেকে আস্তে আস্তে কী করছে? ভেলোসিটি গেইন করছে। কাউকে দেখলো হঠাৎ করে বাসস্টপে দেখে কী হয়ে গেল? ক্লাসকে দেখে ভেলোসিটি বেড়ে গেল, 30 থেকে বেড়ে এখন হয়তো ভেলোসিটি হয়ে গেছে 50 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। তো পরিবর্তন হয়েছে, ভেলোসিটি পরিবর্তন হয়েছে। তো এটাকে যদি আমি 30 বলি ইনিশিয়াল ভেলোসিটি, তো 50কে কী বলবো? ফাইনাল ভেলোসিটি ভি। তো ভেলোসিটি পরিবর্তন হয়েছে, অবভিয়াসলি পরিবর্তন হতে গেলে কি লাগবে? টাইম তো লাগবেই ভাই। দুম করে তো 30 থেকে 50 হবে না, কিছু একটা টাইম লাগবে। ধরে নিচ্ছি আমি তর্কের খাতিরে 10 সেকেন্ড টাইম লেগেছে এই পরিবর্তনটা করতে। যে জেন্টেলম্যান দৌড়াচ্ছেন তার মাস ধরে নিচ্ছি মাস এম কেজি। তো ভাই জোরে দৌড়াতে তার এমন নয় যে মাস কমে যাবে, মাসের পরিবর্তন হয়ে যাবে, তাহলে লোকজন তাই করতো। জোরে দৌড়াতে শুরু করতে করতে তখন দেখলো 100 থেকে কমে গিয়ে 30 কেজিতে নেমে গেছে। বাট রিয়েলিটিতে কিন্তু ট্রু, রেগুলার যদি কেউ হার্ডওয়ার্ক করতে থাকে তাহলে কিন্তু মাস কমবে আস্তে আস্তে, তাই না? বাট নর্মালি আমরা কি জানি, সঙ্গে সঙ্গে 1 মিনিটের মধ্যে দৌড়ালে তার মাস কমে যাবে না। তো যা মাস ছিল, মাসের কোনো পরিবর্তন হবে না। তো 30 মিটার পার সেকেন্ডেও যা স্পিডে দৌড়াচ্ছিল, যা মাস ছিল, 50 মিটার পার সেকেন্ডেও কি থাকবে? মাসের কোনো পরিবর্তন হবে না, মাস ভাই কনস্ট্যান্ট থাকবে। তো আমি একটা জিনিস জিজ্ঞেস করছি আর কি, যে মোমেন্টাম বের করে বলো আমার। যখন 30-এ দৌড়াচ্ছিল তো ওটাকে কী বলবো? ইনিশিয়াল মোমেন্টাম। এটাকে লিখবো কীভাবে? পিআই, আই স্ট্যান্ডস ফর ইনিশিয়াল। তো যখন লোকটা 30 মিটার পার সেকেন্ডে দৌড়াচ্ছিল তখন মোমেন্টাম কত ছিল? মোমেন্টামের ফর্মুলা আমরা প্রত্যেকে জানি, মাস ইন্টু ভেলোসিটি। তো মাস কত? এম, ভেলোসিটি কত? ইউ। তো এম ইন্টু ইউ। ভেরি গুড। চাইলে তোমরা ভ্যালু নিয়ে করতে পারো এটাকে। মাসটাকে ধরে নিচ্ছি আমি হয়তো 60 কেজির লোক, ওকে জেন্টেলম্যান। তো আমি নিউমেরিক্যালি করবো না, আমি অ্যালফাবেটস নিয়েই করবো, কারণ আমি একটা জেনারেলি প্রুভ করে দেখাতে চাইছি এই জন্য। তো পরে তোমরা এটাকে নিউমেরিক্যালিও করতে পারো, কোনো প্রবলেম নেই। তো যখন 30 মিটার পার সেকেন্ডে দৌড়াচ্ছে মানে ইউ ভেলোসিটি নিয়ে দৌড়াচ্ছে, সেই ক্ষেত্রে তার মোমেন্টাম, ইনিশিয়াল মোমেন্টাম কত ছিল? এম ইন্টু ইউ। and when he reached at 50 meter per second, in that case the momentum would be called what? Final momentum. And you know what, how to calculate final momentum? মোমেন্টাম মানে কি? অলওয়েজ ভাই সাব মাস ইন্টু ভেলোসিটি। ফাইনাল হোক ইনিশিয়াল হোক, মাসের তো কোনো পরিবর্তন হবে না। মাস এম ছিল, এমই থাকবে, তো মাসটাকে এমই রাখলাম। আর ভেলোসিটি এখন কত হয়ে গেছে? 50। তো যেহেতু আমি নিউমেরিক ডেটা নিয়ে করবো না, আমি অ্যালফাবেট নিয়ে করবো, তাহলে ভেলোসিটিকে কত লিখবো? ফাইনাল ভেলোসিটিকে ভি দিয়ে লিখবো। আচ্ছা, ভেরি গুড। তাহলে এম ভি হয়ে গেল। তো যখন লোকজন প্রথমে ভেলোসিটি বা প্রথমে মোমেন্টাম কত ছিল? পিআই হুইচ ওয়াজ এমইউ। ফাইনাল মোমেন্টাম কত হলো? পিএফ হুইচ ইজ এমভি। এবার আমার একটা গভীর প্রশ্ন, সেটা হচ্ছে মোমেন্টামের পরিবর্তন কত হয়েছে? চেঞ্জ ইন মোমেন্টাম কত হয়েছে ভাই? চেঞ্জ ইন মোমেন্টাম বলো কত হয়েছে? চেঞ্জকে আমরা কীভাবে লিখবো? ডেল্টা সিম্বলটা। আমি আগে অনেকবার বলেছি, চেঞ্জ, ডেল্টা মানে হচ্ছে চেঞ্জ, যেখানে লাগিয়ে দেবে, যার সাথে লাগিয়ে দেবে তার চেঞ্জকে বলে, চেঞ্জের কথা বলবে। ডেল্টা এল মানে লেংথের চেঞ্জ, ডেল্টা টি মানে টাইমের চেঞ্জ, ডেল্টা ভি মানে ভেলোসিটির চেঞ্জ, ডেল্টা পি মানে মোমেন্টামের চেঞ্জ। তাহলে এখানে কথা হবে বলো, চেঞ্জ মানে আমরা কি বুঝি? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। হয় না ওই পিএনপিসি কাকিমা বলে না, আয় কত বড় হয়ে গেছিস বাবা, আগে কীরকম ছিলিস এখন কীরকম হয়ে গেছিস। মানে চেঞ্জ কত হয়েছে? এখন যেটা দেখছে মাইনাস আগে যেটা ছিল, তার মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, পিএফ মাইনাস পিআই। তো ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের ফাইনাল মোমেন্টাম কত আছে? এমভি। ওকে, ভেরি গুড। তো এমভি মাইনাস এমইউ,
তো আমি যদি এমটাকে কমন নিয়ে নিই, এটা কত হবে বলো, ভি মাইনাস ইউ। তাহলে ডেল্টা পি মানে চেঞ্জ ইন মোমেন্টাম কত হলো আমাদের, এম ভি মাইনাস এম ইউ, অর ইউ ক্যান সে এমটা কমন নেওয়ার পরে ভি মাইনাস ইউ। আচ্ছা, ভেরি গুড। তো চেঞ্জ ইন মোমেন্টাম হয়েছে, কারণ ভেলোসিটির পরিবর্তন হয়েছে মানে মোমেন্টামের চেঞ্জ তো ভাই হবেই হবে। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এই যে চেঞ্জটা হয়েছে মোমেন্টামের, হাউ মাচ টাইম ইট হ্যাজ টেকেন টু মেক দিস চেঞ্জ? অ্যাজ ইউ ক্যান সি হিয়ার, টি সেকেন্ড টাইম, যেটা আমি নিউমেরিক্যালি কত নিয়েছি 10 সেকেন্ড, বাট যেহেতু আমি জেনারেল কেস করছি তাহলে টি ধরে করবো। তাহলে টি সেকেন্ডে কত মোমেন্টামে চেঞ্জ হয়েছে কে বলবে আমায়? টি সেকেন্ডে চেঞ্জ ইন মোমেন্টাম কত, ডেল্টা পি, যেটা কত হবে এমটা কমন নেওয়ার পরে ভি মাইনাস ইউ। তাহলে এবার আমায় বলবে এক সেকেন্ডে কত চেঞ্জ ইন মোমেন্টাম হয়েছে? কারণ ওয়ানের আহমিয়ত আমরা সবাই জানি। মিষ্টির দোকানে একটা মিষ্টির দাম লেখা থাকে, অ্যামাজন ফ্লিপকার্টে সবসময় একটা প্রোডাক্টেরই দাম লেখা থাকে, কারণ একটার জন্য যদি আমরা জানি 2, 10, 5, 20, 50টার জন্য বের করাটা আমাদের কাছে কোনো বড় ব্যাপারই না, আরামসে করে ফেলতে পারবো। তাহলে সবসময় আমরা কি করব, যাই দেখি না কেন, সে দাম হোক বা চেঞ্জ হোক, 1 সেকেন্ডের জন্য দেখতে হবে আমাদেরকে। আর 10টা পেনের দাম যদি আমরা জানি 50 টাকা, তো একটা পেনের দাম কত হবে, ডিভাইড করে দেবো ভাই, 50/10, 5 হবে না? তো এখানেও তাই। তো টি সেকেন্ডে কত চেঞ্জ ইন মোমেন্টাম, এটা তো 1 সেকেন্ডে কত চেঞ্জ ইন মোমেন্টাম হবে, ইউ নো हाउ टू डू इट, डेल्टा पी बाई टी। दिस 1 सेकेंड में चेंज इन मोमेंटम को हम क्या कहेंगे, फोर्स। सो फोर्स इज व्हाट, फोर्स इज नथिंग बट द चेंज इन मोमेंटम, बट इट हैज टू हैपन इन 1 सेकेंड। তো এই জিনিসটাকে আমরা কি বলবো, ফোর্স। তো ফোর্সের একটা নতুন ফর্মুলা আমরা শিখলাম, নতুন না ফর্মুলা, একটা রিলেশন জানলাম ফোর্সের রিলেশন। তাহলে কি হলো, মোমেন্টামের সাথে রিলেশন। অ্যান্ড হোয়াট ইজ দ্যাট রিলেশন, চেঞ্জ ইন মোমেন্টাম বাই টাইম টেকেন, ডেল্টা পি বাই টি। তো ফোর্সের ফর্মুলা হয়ে গেল চেঞ্জ ইন মোমেন্টাম বাই টাইম টেকেন, ডেল্টা পি বাই টি। এবার যদি আমরা ভ্যালু বসাই, ডেল্টা পির ভ্যালু আমরা অলরেডি ওখানে করে রেখেছি, কত করেছি, এম ইন্টু ভি মাইনাস ইউ। ও হো ভেরি গুড, এম ইন্টু ভি মাইনাস ইউ বাই কত আছে, তলায় কত আছে, টাইমটার দিয়ে টাইম আছে। আচ্ছা, একটা জিনিস দেখতে পাচ্ছ, এই ভি মাইনাস ইউ বাই টিকে কী বলে ভাই, ভি মাইনাস ইউ বাই টিকে কী বলে, ভি মাইনাস ভিটা কি, ফাইনাল ভেলোসিটি, ইউটা কি, ইনিশিয়াল ভেলোসিটি, টিটা কি, টাইম টেকেন। তো চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম টেকেন ইজ হোয়াট, দিস ইজ কল্ড হোয়াট, অ্যাক্সিলারেশন। তো ভি মাইনাস ইউ বাই টিকে আমরা কি বলবো, অ্যাক্সিলারেশন। তো ফোর্সের ফর্মুলা কি বেরিয়ে এলো, मास इंटू एक्सीलरेशन। और मेरे लैंग्वेज में मैं अक्सर कहता हूँ फोर्स इक्वल्स टू माँ, फादर इक्वल्स टू माँ। किसी भी आदमी के जीवन में उनके माता पिता की बराबर कंट्रीब्यूशन, जितना कंट्रीब्यूशन मम्मी से उतना ही कंट्रीब्यूशन पापा की तरफ से, যেটা আমরা হয়তো সবসময় দেখতে পাই না, বাট ব্যাকবোন অফ দ্য ফ্যামিলি পাপ্পা। তো যতক্ষণ দেখে মনে হয় মাই সব করছে, মাই করছে, কিন্তু বাবা যে সবার অলক্ষ্যে থেকে নিশ্চুপভাবে কত কিছু করে যাচ্ছে ফ্যামিলির জন্য, সেটা আমরা খেয়াল করি না। তাহলে কি শিখলাম, ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে ফোর্সের দুটো ফর্মুলা, একটা হচ্ছে ফাদার ইকুয়ালস টু মা ওয়ালা ফর্মুলা, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ হোয়াট, फोर्स इज नथिंग बट द चेंज इन मोमेंटाम बाय टाइम टेकेन। मतलब 1 সেকেন্ডে মোমেন্টামের যতটা চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা কি বলবো, ফোর্স। তাহলে ফোর্সের ফর্মুলা আমরা কি শিখলাম, এফ ইকুয়ালস টু এম এ, এফ ইকুয়ালস টু এম এ, এফ ইকুয়ালস টু এম এ। আচ্ছা, এম এ তাহলে ইউনিট কত হবে, এসআই ইউনিট কত হবে বলো, কার প্রোডাক্ট মুখস্থ করার কোনো দরকার নেই বস। ফোর্সের ইউনিট কার হবে, মাসের ইউনিট হবে ইন্টু অ্যাক্সিলারেশনের ইউনিট হবে। মাসের ইউনিট এসআই ইউনিট কত হয় বলো, কেজি, আর অ্যাক্সিলারেশনের জন্য কত হয়, মিটার বাই সেকেন্ড স্কোয়ার। দুটোকেই কি বলে, এই জিনিসটা নিউটন সাহেবের সম্মান রাখার জন্য রাখা গেছিলো, এটাকেই নিউটন বলে। তো নিউটন না যদি মনে না থাকে এক্সাম হলে ফোর্সের এসআই ইউনিট, তুমি যদি এটা লিখে আসো না, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কোনো ভুল নেই, লিটারেলি দুটোই একই জিনিস। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার কি নিউটন বলে, মুখস্থ করার কোনো ব্যাপার নেই, লজিক্যালি নিজেরা বানিয়ে দেখে নেবে কোনটার কি ইউনিট হবে। আমি এরকম বোকার মধ্যে ছোটোবেলায় প্রচুর করেছি, মুখস্থ করার চেষ্টা করতাম ইউনিট, বাট লিটারেলি কোনো মিনিং নেই, মিনিংলেস। এটা কনসেপচুয়ালি ক্লিয়ার থাকলে সাবজেক্ট না সায়েন্স না ফিজিক্স বিশেষ করে, ইটস লাইক কানেক্টিং ডটস। তুমি একটা করে কনসেপ্ট শেখো, ও একটা নতুন কনসেপ্টকে আগের কনসেপ্টের সাথে লিঙ্ক করতে থাকো, ডটসগুলোকে কানেক্ট করতে থাকো, জিন্দেগি ভর মনে থাকবে, কোনো দিন ভোলার কোনো ব্যাপার নেই। আর যদি মুখস্থ করতে গেছো লাইফ বরবাদ হয়ে যাবে, কত ইনফরমেশান রাখবে ভাই। আর এক্সাম হলে তো শুধু ফিজিক্স পড়লে হবে না, ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, বায়োলজি থাকবে, যারা যেই দেবে তাদের জন্য ম্যাথসের ওই হিউজ সিলেবাস, অত ফর্মুলা, ফিজিক্সের এত ফর্মুলা, কেমিস্ট্রির এত রিয়াকশন, এত এক্সেপশন, পাগল পাগল পাগল। বুঝে পড়তে হবে, কনসেপচুয়ালি প্রত্যেকটা ইমাজিনারি ডটসগুলোকে কানেক্ট করতে হবে, নোন নলেজ থেকে, নোন কনসেপ্ট থেকে আননোন কনসেপ্টের দিকে যেতে হবে। কখনোই নতুন করে একটা জিনিস অ্যাবস্ট্রাক্ট শিখতে পাবো না, যে জিনিসগুলো আমরা শিখবো না আগের জিনিসের সাথে সেগুলোকে কানেক্ট করে দিতে হবে, তাহলে জিন্দগি ভর ওগুলো মনে থাকবে, বলাটা ডিফিকাল্ট হবে। আর শুধু যদি মনে হয় এটা শিখলাম এটাই শুধু পড়ে থাকবে, এর সাথে কারো কোনো সম্পর্ক নেই, এটা একটা আলাদা পড়া, তো ডেফিনেটলি 2 দিন কি 4 দিন পরে গ্যারেন্টেড ভুলে যাবে কনসেপ্টগুলো। তাহলে মেরে দোস্ত, ফোর্সের এসআই ইউনিট আমরা কি শিখলাম, নিউটন। আর ম্যাথামেটিক্যাল ফর্মুলা আমরা কি দেখলাম, দুটো, একটা হচ্ছে এফ ইকুয়ালস টু ডেল্টা পি বাই টি, চেঞ্জ ইন মোমেন্টাম বাই টাইম বলাও যা,
মাস ইন্টু অ্যাক্সিলারেশন বলা হতা, ভ্যালু বসিয়ে দিলে নিউটন চলে আসবে। আচ্ছা একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হাউ ডু ইউ ডিফাইন 1 নিউটন ফোর্স। 1 নিউটন ফোর্স কী করে বলবো আমি? তো এই ফর্মুলা থেকে আমি 1 নিউটন বানাবো কী করে? যদি আমি ফাদার ইকুয়ালস টু মাওয়ালা ফর্মুলাটা নিই, এফ ইকুয়ালস টু এম এ, তো এটাকে যদি আমি 1 বলি, 1 নিউটন বলি ফোর্সটাকে, তো মাসটাকে কত করতে হবে? 1 কেজি বলবো, আর অ্যাক্সিলারেশনটাকে কত নেবো? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলবো। তাহলে তো 1 ইন্টু 1 এ 1 হয়ে যাচ্ছে, আর লেফট হ্যান্ড সাইডটাও তো 1ই আছে। মানেটা কি? যে 1 কেজির কোনো অবজেক্ট যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশনে মুভ করে, বা মুভ করাতে গেলে যতটা ফোর্স লাগবে, সেই ফোর্সটাকেই আমরা কি বলবো? 1 নিউটন ফোর্স, 1 নিউটন ফোর্স। So 1 Newton force is the amount of force which is required to produce an acceleration of 1 meter per second square in a body of mass 1 kg. Is it clear? এবার দেখো সবার প্রথমে যে এক্সাম্পলটা নিয়েছিলাম না, যে বডি ছিল ইউ থেকে ভি, মানে 30 থেকে 50, এতক্ষণ তো আমি অ্যালফাবেট নিয়ে করেছি। এবার আমি কি করব? এবার আমি নিউমেরিক্যালি করে দেখাবো যে এই পার্টিকুলার কেসটাতে এই যে জেন্টেলম্যান ছিল না, 30 থেকে 50-তে স্পিড বাড়িয়েছিল 10 সেকেন্ডে, তাহলে ওকে কত ফোর্স দিয়েছিল, ও কত ফোর্স লাগিয়ে 30 থেকে 50 হয়েছে, সেটা আমরা এখন বের করে দেখাবো। কোন ফর্মুলা নিয়ে করবো? যে কোনো একটা নিতে পারি, চেঞ্জ ইন মোমেন্টাম বাই টাইম নিয়ে করলেও হবে, অথবা মাস ইন্টু অ্যাক্সিলারেশন নিয়ে করলেও হবে। চলো চেঞ্জ ইন মোমেন্টাম দিয়ে প্রথমে করে দেখাচ্ছি। তাহলে ফাইনাল মোমেন্টাম কত ছিল ভাই? এম ভি। মাস কত ছিল? মাসটা ছিল বোধহয় 60 কেজি, তাই না? তো 60 ইন্টু ভি, ভিটা কত? 50, তো 3000। ইউনিটটা লিখলাম না, কত হবে? কেজি মিটার পার সেকেন্ড, লিখেই দিই। চলো কেজি মিটার পার সেকেন্ড। ইনিশিয়াল মোমেন্টাম কত হবে? মাস কত ছিল? 60, ইউ কত ছিল? 30, তো 1800 কেজি মিটার পার সেকেন্ড। টাইমটা কিন্তু অলরেডি দেওয়াই আছে 10। তো চেঞ্জ ইন মোমেন্টাম এখানে এটা কত হবে তাহলে বলো? এমভি মাইনাস এমইউ। তো ডেল্টা পি এক্ষেত্রে আমাদের কত করবো? কোথায় লিখবো ভাই? জায়গায় তো নেই কোথাও লেখার আর। তো এখানটাতে লিখছি। ওকে, তো ডেল্টা পি কত হবে? 3000 মাইনাস কত? 1800। 3000 মাইনাস 1800 সাবট্রাক্ট করলে কত হবে? 1200 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, অ্যান্ড টাইম টেকেন কত লেগেছে? 10 সেকেন্ড। তো ফোর্স কত হবে? চেঞ্জ ইন মোমেন্টাম। তো চেঞ্জ ইন মোমেন্টাম আমাদের কত আসলো? 1200 বাই সময়, টাইম কত আছে? 10, 0 ঢিচকেও, তো 120 নিউটন। দেখো কত ইজিলি আমরা যে কোনো কেসের ক্ষেত্রে ফোর্স ক্যালকুলেট করতে পারবো যদি এই ডেটাগুলো দেওয়া থাকে। আচ্ছা এটা আমি কি দিয়ে করলাম? চেঞ্জ ইন মোমেন্টাম বাই টাইম দিয়ে করলাম। মাস ইন্টু অ্যাক্সিলারেশন দিয়েও করা যায় ভাই। কীভাবে করবো? তো সবার প্রথমে আমাকে এখান থেকে অ্যাক্সিলারেশন বের করে নিতে হবে। অ্যাক্সিলারেশনের কি ফর্মুলা? চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম টেকেন, মানে ভি মাইনাস ইউ বাই টি। অলরেডি আমি আগেই বলেছি এটাকেই কি বলে? অ্যাক্সিলারেশন। ভি মাইনাস ইউ বাই টি, চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম টেকেন। যদি ডাউট থাকে, মোশনে আমি আলাদা করে বানিয়েছি অ্যাক্সিলারেশন কী জিনিস, সেটা দেখতে পারো। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, কোনো ডাউট থাকবে না। বাট এখন নয়, এখন এখানে থাকো, ভিডিও শেষ করো, তারপর যাবে। ওকে, তো এখানে আমরা অ্যাক্সিলারেশন বের করবো। কোথায় করবো? জায়গা কোথায় বেঁচে আছে? এখানে জায়গা বেঁচে আছে। তো অ্যাক্সিলারেশন কত হবে? ভি মাইনাস ইউ বাই টি। তো ভি কত? ফাইনাল ভেলোসিটি কত যেন ছিল এখানে? ঘেটে গেছে পুরো জিনিসটা। 50। ইনিশিয়ালি কত ছিল ভাই? 30-তে দৌড়াচ্ছিল না, তো 50 মাইনাস 30 বাই টাইম টেকেন কত আছে? 10। ওকে, ভেরি গুড। তো 20 বাই 10, 0, তো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো অ্যাক্সিলারেশনটা পেয়ে গেলাম আমরা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার কোন ফর্মুলায় বসাবো? ফাদার ইকুয়ালস টু মা, अंदर से आवाज आया মা। তো এম কত হয়েছে? মাস কত যেন ছিল জেন্টেলম্যানের? 60 কেজি। অ্যাক্সিলারেশন কত পেলাম আমরা? 2, 60 ইন্টু 2 করলে কত হবে? 120 নিউটন। দেখো মিললো, দুটো ক্ষেত্রে আনসার একই আসবে। স্বাভাবিক ভাই, একই তো ফর্মুলা, মুদ্রা রিপিট আর ওপিট, অবভিয়াসলি আনসার তো সেম আসারই কথা না। তো ফোর্সে দুটো ফর্মুলা ইউজ করে আমরা যে কোনো নিউমেরিক্যাল সলভ করতে পারি অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্ট। মোমেন্টাম वाला ফর্মুলা অথবা অ্যাক্সিলারেশন वाला ফর্মুলা। তো মোমেন্টাম वाला ফর্মুলা কি থাকলো? ফোর্স ইকুয়ালস টু চেঞ্জ ইন মোমেন্টাম বাই টাইম টেকেন। অ্যান্ড অ্যাক্সিলারেশন वाला ফর্মুলা কি ছিল? ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। এই ভিডিওতে আমরা ফার্স্ট লকে প্রুভ করবো ফ্রম सेकेंड लॉ। सेकेंड लॉতে আমরা কি শিখলাম? ফাদার ইকুয়ালস টু মা, किसी भी आदमी के जीवन में माता पिता की बराबर कंट्रीब्यूशन, मतलब फोर्स इक्वल्स टू मास इनटू एक्सिलारेशन। তো এটা তো অলরেডি আমরা জেনে নিয়েছি, তাই না? বাট এই ফর্মুলাটা থেকে আমাকে কি করতে হবে? ফার্স্ট ল প্রুভ করতে হবে। অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট ল? ক্যান ইউ রিমেম্বার? বলেছিলাম আমি ওই মাম্মিজি কা ফ্লাইং চপ্পল, মনে পড়ছে? কি ছিল ফার্স্ট ল এর স্টেটমেন্ট? আনটিল অ্যান্ড আনলেস এক্সটার্নাল ফোর্স ইজ বিং অ্যাপ্লাইড, দ্য বডি হুইচ ওয়াজ অ্যাট রেস্ট উইল বি অ্যাট রেস্ট, অ্যান্ড দ্য হুইচ ইজ ইন মোশন will keep continuing its motion in the same direction with same velocity, isn't it? তার মানে কি? যদি মাম্মি জি ঘর পে নেই হ্যাঁ, মা ঘরে নেই, কোথায় মামা বাড়ি চলে গেছে, তো নেট ফোর্স কত হবে? যাই করি না কেন, সারাদিন ঘুমালেও কেউ কিছু বলবে না, সারাদিন বন্ধুদের সাথে টোটো করে ঘুরলেও কেউ কিছু বলবে না, বলার লোক নেই। ঠিক আছে, তো নেট ফোর্স কত হবে বলো সেই ক্ষেত্রে? এফ নেট হবে 0। ওকে, কারণ এক্সটার্নাল ফোর্স ইজ নট ইন হোম,
ঘর এক্সটার্নাল ফোর্স নেই। হ্যাঁ, এবার থেকে মাকে আবার এক্সটার্নাল ফোর্স বলো না, তাহলে আবার উল্টে জুতোর বাড়ি পড়বে। ওকে, তো এফ নেট যদি 0 হয়, তো 0 হলে কী হবে? তাহলে 0 ইকুয়ালস টু এম এ, আর এম এ বলাও যা ডেল্টা পি বাই টি বলাও তাই, একই জিনিস। তাহলে এটা যদি 0 হয়, মাস তো হয় 0 হতে পারে না, তাহলে হয় এ 0 হবে, সিমিলারলি টাইম তো 0 হতে পারে না, তাহলে ওখান থেকে যদি 0 দিয়ে টাইম ইন্টু 0 করে দিই, তাহলে ডেল্টা পি ইকুয়ালস টু 0 বলতে পারি। দুরকমভাবে সলভ করে আমি দেখাচ্ছি। অ্যাক্সিলারেশন 0, অ্যাক্সিলারেশনের কী ফর্মুলা ভাই? ভি মাইনাস ইউ বাই টি, বসিয়ে দাও, ভি মাইনাস ইউ বাই টি ইকুয়ালস টু 0। আর অ্যাক্সিলারেশন মানেই তো তাই না, চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম টেকেন, অ্যান্ড চেঞ্জ ইন ভেলো মানে কি? ফাইনাল মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি। তো টাইম দিয়ে ওর দিকে টাইম 0 সাথে খাইয়ে দিলে 0 হয়ে খতম হয়ে যাবে। তো ভি মাইনাস ইউ ইকুয়ালস টু 0 হয়ে গেল। এখান থেকে কী শিখলাম? ভি ইকুয়ালস টু ইউ। তাহলে তুমি অ্যাক্সিলারেশন এটাকে 0 ধরেও একই জিনিস আসলো, ওখান থেকেও দেখবে একই জিনিস আসবে। ডেল্টা পি মানে কত? পি এফ মাইনাস পি আই, ইনিশিয়াল ফাইনাল ইকুয়ালস টু 0। তো মাইনাসটাকে ওপারে পাঠালে কত হয়ে যাবে? দুটো সমান হয়ে যাবে। আর মোমেন্টাম মানে কি ভাই? মাস ইন্টু ভেলোসিটি। ফাইনাল মোমেন্টাম মানে মাসের সাথে ফাইনাল ভেলোসিটিকে নেবো, ইনিশিয়াল মোমেন্টাম মানে মাসের সাথে ইনিশিয়াল মোমেন্টামকে নেবো। অ্যান্ড অবভিয়াসলি মাস তো কখনো ইনিশিয়াল ফাইনালে চেঞ্জ হয়ে যাবে না, না, মাস সারা জীবন তো থেকেই যাবে ভাই, কি আর করা যাবে? বাড়বেও না, কমবে না। 3 মাস ধরে চেষ্টা করছি, কমছে না, কি করবো? তাহলে কি হলো? পি এফ ইকুয়ালস টু পি আই। তো ফাইনাল মোমেন্টাম কত হবে? মাস ইন্টু ফাইনাল ভেলোসিটি। ফাইনাল ভেলোসিটিকে আমরা ভি দিয়ে লিখি, ইনিশিয়াল মোমেন্টাম মানে কত? মাস ইন্টু ইনিশিয়াল ভেলোসিটি, যেটাকে ইউ দিয়ে লিখি। মাস নে মাস কো মার ডালা, তো ভি ইকুয়ালস টু কত হলো? ইউ। তো একই জিনিস, স্বাভাবিক, আমি একই রকম, এখন একটা করলেই হবে, এক্সামে দুটো করার কোনো দরকার নেই। তো বলবে স্যার এখান থেকে কিসের প্রুফ হলো? এটা কি স্যার ফার্স্ট ল হয়ে গেল নাকি? ইয়েস মেরে দোস্ত, ফার্স্ট লই প্রুফ হয়ে গেছে। কীভাবে? ফার্স্ট লয়ে কী ছিল? আনটিল অ্যান্ড আনলেস অ্যান এক্সটার্নাল ফোর্স ইজ বিং অ্যাপ্লাইড, মানে 0 যদি হয়, দ্য বডি হুইচ ওয়াজ অ্যাট রেস্ট ইট উইল বি অ্যাট রেস্ট, and the body which is in motion will keep continuing its motion in same velocity। তার মানে কি? তার মানে কি? uv সমান হয়ে গেছে মানে কি? কোনো বডি যদি ইনিশিয়ালি কেউ ধরো 10 মিটার পার সেকেন্ডে চলছে, যদি ফোর্স 0 হয়, ইফ এফ 0, তার মানে ভিটা কত হবে? ইউ ইকুয়ালস টু ভি হয়ে যাবে। ভিটাও কত হবে বলো? ইনিশিয়াল ভেলোসিটিও ছিল 10, ফাইনালটাও কত হলো? সে 10 মিটার পার সেকেন্ডই থাকলো। তার মানে কি? দেয়ার ইজ নো চেঞ্জ ইন ভেলোসিটি, ভেলোসিটি কোনো পরিবর্তন হচ্ছে না। তো ফোর্স যদি 0 হয়, কনস্ট্যান্ট স্পিডেই দৌড়াতে থাকবে, আগেও যে স্পিডে দৌড়াচ্ছিল পরেও সেই স্পিডে দৌড়াতে হবে, অবশ্যই যে মোশনে ছিল বা যে দৌড়াচ্ছিল সে। আর যে রেস্টে ছিল মানে কি? ইনিশিয়ালটা 0, ইউটা 0 হয়ে গেছে ধরো, এবার ফোর্স যদি না দাও, মানে এফ যদি 0 হয়, সেই ক্ষেত্রে ভিটাও কত হবে? তো ভিটাও 0 হবে ভাই, কমন সেন্স। ইউ ইকুয়ালস টু ভি, তো ইউ যদি 0 হয়, ভিটাও কত হবে? 0। তার মানে কি? যে রেস্টে ছিল সারা জীবন রেস্টে থাকবে যদি ফোর্স 0 হয়। কন্ডিশনটা কিন্তু মাথায় রাখতে হবে। ফোর্স দিলে কিন্তু তখন তো ভেলোসিটি আস্তে আস্তে পরিবর্তন হবে, কারণ ফোর্স দেওয়া মানে কি? ফাদার ইকুয়ালস টু মা, অ্যাক্সিলারেশন আসবে, অ্যাক্সিলারেশন আসা মানে কি? স্পিড আস্তে আস্তে কী হবে? স্পিড বাড়বে বা কমবে। যদি অ্যাক্সিলারেশন হয় বাড়বে, রিটার্ডেশন হলে কী হবে বলো? কমবে। বাট যদি ফোর্স 0 হয়, যে রেস্টে ছিল সারা জীবন রেস্টে থাকবে, ইউ 0 মানে ভিও 0 হবে। আর যে কনস্ট্যান্ট স্পিডে দৌড়াচ্ছিল হয়তো 10 বা 20 মিটার পার সেকেন্ডে, সে ওই 10 বা 20 মিটার পার সেকেন্ডে জিন্দগিভর দৌড়াতে থাকবে, তার ভেলোসিটির কোনো পরিবর্তন হবে না। এবার আমরা জানবো ইম্পালসের ব্যাপারে। হোয়াট ইজ ইম্পালস? ইম্পালস মানে কিছুই না, একটা ধরো হ্যামার নিয়ে, হাতুড়ি নিয়ে কোনো একটা নেল পেরেককে টোকা মারছো, তার মানে কিছু খুব অল্প টাইমের জন্য কী হবে? ওই হ্যামারের যে ফোর্সটা খুব অল্প টাইমের জন্য কি পেরেকটার সাথে ইন্ট্যাক্টে থাকবে, কন্ট্যাক্টে থাকবে। তো ওই যে প্রোডাক্টটা না, কার প্রোডাক্ট? ফোর্স আর টাইম। যে ফোর্সটা আমি হ্যামার দিয়ে হাতুড়ি দিয়ে দিচ্ছি, আর টাইম মানে কোন টাইমটা? যে শর্ট টাইমের জন্য পেরেকটার সাথে ওটা ইন্ট্যাক্টে ছিল, কন্ট্যাক্টে ছিল। বা ক্রিকেট খেলার ক্ষেত্রেও হয়, ব্যাটসম্যান যে ব্যাট নিয়ে বলটাকে মারে না, তো ব্যাটের যে ফোর্সটা আর এই বলের সাথে ব্যাটের যে টাচটা, যে টাইমটা, সেটাকে কি বলে? অ্যাকচুয়ালি ইম্পালস অফ ফোর্স বলে। ঠিক আছে, এটা মানে কিছুই না, সিম্পল একটা প্রোডাক্ট। কার প্রোডাক্ট জানো? ফোর্স আর বললাম আমি? টাইম। যে টাইমটা ধরে ওটা দুজনে কন্ট্যাক্টে থাকছে, ওটাকে ইম্পালস বলে। তো ইম্পালস মানে ভাই সাহেব কিছুই না, যদি আমরা লজিক্যালি ভাবি, ফোর্সের ফর্মুলা দিয়ে। ফোর্সের ফর্মুলা কি পড়েছি বলো? ফোর্স ইকুয়ালস টু চেঞ্জ ইন মোমেন্টাম বাই টি। তো যদি আমি ক্রস মাল্টিপ্লাই করে দিই, ওটাই তো ভাই এফরিটাই কি? ডেল্টা পি। আর যেটাই চেঞ্জ ইন মোমেন্টাম সেটাই কি আমরা ইম্পালস বলি। তো ইম্পালস ইজ নাথিং বাট দ্য চেঞ্জ ইন মোমেন্টাম। লোকজন কায়দা মেরে একটু স্টাইল মারার জন্য নতুন নাম ইম্পালস, ফুটেজ খেতে হবে একটা নতুন নামটা বলার জন্য। ঠিক আছে, বাট আশা করি ফিল করতে পারছো একটা ফোর্স কতক্ষণ টাইম ধরে একটা বডির ওপরে অ্যাপ্লাই করছে। যে ক্রিকেটের ব্যাট, বিরাট কোহলির কভার ড্রাইভ, কতক্ষণ টাইম ধরে ব্যাটটার যে স্পিডটা ছিল, ব্যাট যে ফোর্সটা দিচ্ছে সেটা বলটার সাথে টাচে ছিল, কানেক্টেড ছিল। তো সেইটার জন্যই ইম্পালস ক্রিয়েট হবে বলের মধ্যে। তো ইউনিট কত হবে? কমন সেন্স, মোমেন্টামের যে ইউনিট হয় সেটাই হবে ভাই ইম্পালসের ইউনিট, কারণ চেঞ্জ ইন মোমেন্টাম দাই তো ইম্পালস, তো কেজি মিটার পার সেকেন্ডই হবে অবভিয়াসলি, বড় কোনো ব্যাপারই না। ইউ ক্যান ইজিলি ক্যালকুলেট ইম্পালস যদি ফোর্স দেওয়া থাকে, টাইম দেওয়া থাকে, বা চেঞ্জ ইন মোমেন্টাম যদি দেওয়া থাকে। চেঞ্জ ইন মোমেন্টাম মানে কত?
ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম, এমভি মাইনাস এমইউ। জীবনে কেউ যদি বলে আমার না তোমার সাথে একটু মানিয়ে নিতে প্রবলেম হচ্ছে, আমি না একটু স্পেস চাইছি, টাইম চাইছি একটু, তখন সব থেকে একটা কথা বলা হবে, নিকাল पहली फुर्सत में निकल, तेरा कोई ज़रूरत नहीं है मेरी ज़िंदगी में। এটাই হচ্ছে একদম নিউটন থার্ড ল ভাই, টিট ফর ট্যাট, এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তোমার সাথে কেউ যদি টিচ করে পরের মোমেন্টে নিকাল, এমন নয় তখন দারু খেয়ে জিন্দগি বরবাদ করার কোনো মানে হয় না, দারু ধোঁয়ার মাধ্যমে নিকাল, তোর জীবনে আমার জীবনে তোর কোনো দরকার নেই, পালা এখান থেকে। ঠিক আছে, কেউ যদি একটা থাপ্পড় মারে সাথে সাথে আরেকটা থাপ্পড় কষিয়ে দেয়, নিকাল এখান থেকে। মনে থাকবে জীবনে না গান্ধীবাদী হয়ে কোনো লাভ নেই, মানুষ তাহলে আরোই চেপে ধরবে, সবসময় বোসের মতো হবে, নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো হতে হবে প্রতিবাদী। একটা থাপ্পড় মারলে উল্টো আরেকটা গালে থাপ্পড় বসিয়ে দিতে হবে। বোঝা গেল কি বললাম? তো এটাই নিউটনস থার্ড ল, এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। কেউ যদি একটা মারে তার গালেও চাপাট, হ্যাঁ ডবল দুটো তিনটে যেন না হয়ে যায়, খেয়াল রাখতে হবে। অ্যাটলিস্ট নিউটনস তো তাই বলে না, রিয়েল লাইফে তো কিছু করতে পারো, আই ডোন্ট নো। বাট নিউটন সাহেব কি বলছে যে কেউ যদি একটা মারে তুমিও তার গালে আরেকটা বসিয়ে দেবে, না দুটো একই লোকের গালে না, দুটো আলাদা বডিতে। ঠিক আছে, এ যদি একে মারে এ ওকে মারবে। স্যার ঠিক আছে, আমার গালে একটা চড় মারলো, ঠিক আছে আমি নিজের গালে আরেকটা চড় মারিয়ে মেরে নিলাম, গালাত ভাই। সেম বডির ওপরে হলে কিভাবে হবে? তোমাকে যদি যে মারবে তার গালে মারতে হবে চটটা, ঠিক আছে, নিজের গালে নিজে না। তাহলে কি শিখলাম? এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তাহলে এ যদি বলে তুই নিকাল আমার জিন্দগি থেকে, এদিকে চলে যা, নিকাল আমার জিন্দগি থেকে, তুমিও কি বলবে? তুই আমার জিন্দগি থেকে নিকাল। তো এটা যদি ফোর্স, যদি এটাকে 1-2 বলি, বডি 1 বডি 2, তো এটাকে কী বলবো আমরা? ফোর্স 1-2। 1-2 মানে ফোর্স অন বডি 1, মানে তোমার ওপরে ফোর্স 2 এর দ্বারা, মানে এর দ্বারা বাই 2। ঠিক আছে, আর যখন তুমি ওকে বলবে নিকাল, তো সেটাকে কীভাবে বলবে? এফ অফ 2, 1। তো অবভিয়াসলি কী হবে? নিউটন সাহেব কি বলছে, যতটা দুটো থাপ্পড় মারলে তুমিও দুটো থাপ্পড় মারবে, তিনটে থাপ্পড় মারলে তিনটে থাপ্পড়, একটা মারলে একটা। তার মানে কি ম্যাগনিটিউডগুলো সমান হবে, F12-রও যা ভ্যালু হবে F21-এরও ভ্যালু সেম হবে। আর আমি শিখিয়েছিলাম ম্যাগনিটিউডকে কীভাবে লেখে, এভাবে ডাব্বা দিয়ে লিখতে হয়। আর যেহেতু আমরা ফোর্সের কথা বলছি, ফোর্স ভেক্টর কোয়ান্টিটি, ওই জন্য মাথায় অ্যারোটা দিতে হবে, কারণ ভেক্টর কোয়ান্টিটির কাছে ম্যাগনিটিউডও আছে এবং ডাইরেকশানও আছে। আর ভেক্টর কোয়ান্টিটিকে এরকম বক্সের মধ্যে ভরে দেওয়া, ডাব্বা লাগিয়ে দেওয়াকে কি বলে? ম্যাগনিটিউডগুলো সেম, মানে একটা থাপ্পড় একটা, দুটো দুটো, 10টা। ক্লিয়ার? আর একটা জিনিস কি, অবভিয়াসলি দুটো বডির ওপরে একটা হবে, এমন না আমাকে একটা সে থাপ্পড় মেরেছিল জানেন তো, আমিও না তখন কি আর করবো, চলে গেছিলো তো আমি নিজের গালে আর একটা থাপ্পড় মেরে নিলাম। এটা কিন্তু ভাই নিউটনের থার্ড ল বলছে না। তোমার গালে যদি থাপ্পড় মারে তখন তোমাকে কিন্তু তার গালে থাপ্পড়টা মারতে হবে যে তোমায় মেরেছে। তার মানে এই একটা ফোর্স এই বডির উপরে লাগবে আর একটা ফোর্স ওই বডির ওপরে লাগবে, মানে দুটো ডিফারেন্ট বডির ওপরে ফোর্সগুলো লাগবে, একই বডির ওপরে দুটো ফোর্স লাগবে না কিন্তু, মাইন্ড ইট। আর কি হবে? ডাইরেকশনটা কি হবে? অপোজিট হবে। ম্যাগনিটিউড কি হবে? সেম হবে। তো এটাকে ভেক্টর ফর্মে এইভাবে লেখা যেতে পারে। এটাতে হয়তো অনেকের আপত্তি থাকতে পারে, বাট এটাই ঘটনা। কেন এরকমভাবে লিখলাম? মাইনাসটা কেন দিলাম? কারণ একটা যদি ওদিক দিয়ে যদি কেউ কিক মারে, তোমাকে ওদিক দিয়ে কিক মারলো, তুমিও তাকে এদিক দিয়ে কিক মেরে বের করে দেবে। ক্লিয়ার? তো অপোজিট ডাইরেকশন হবে আর ম্যাগনিটিউডগুলো কী হবে? সমান হবে। এই জন্য দেখো এটা লিখেছি, মানে কি ম্যাগনিটিউডগুলো সমান, মানে ভ্যালুগুলো সেম হবে। ওই যদি 10 নিউটনের পাঞ্চ দেয়, তোমাকেও একটা এদিকে 10 নিউটনের পাঞ্চ দিতে হবে। মনে থাকবে তো? জিন্দগি মে वैसे করনা হামেশা। গান্ধীবাদী হয়ে কিছু লাভ নেই, সুভাষবাদী হতে হবে আমাদেরকে। অন্যায়কে প্রশ্রয় দেওয়া নেই, চোখে চোখ রেখে মোকাবিলা করতে হবে। থার্ড লয়ের ভাই ফিজিক্সের হিসাবে বেস্ট এক্সাম্পল তো অনেক কিছুই রয়েছে, তার মধ্যে আমার যেটা পার্সোনালি পছন্দ হয় বুলেট গানের যে এক্সাম্পলটা। ওটা অনেকেই হয়তো ফায়ারিংয়ের সময় খেয়াল করেছো কিনা জানি না, বন্দুককে না এভাবে কাঁধে রাখে এরকমভাবে, কেউ যদি এখানে বন্দুক ধরে না তো মুখটুক উড়ে চলে যাবে পুরোপুরি, নাক টাকা থাকবে না, ঠিক আছে, পুরো একদম প্লেন হয়ে যাবে, ল্যান্ড হয়ে যাবে এরকমভাবে যদি কেউ বন্দুক ধরে। সবসময় লোকে এই জন্য কাঁধে ঠেকিয়ে রাখে। তার মানে কি, যখন ফায়ারিংটা হয় তখন ওখানে যে একটা ব্লাস্ট হয় বা একটা যে রিয়াকশানের, কেমিক্যাল রিয়াকশানের জন্য যে ব্লাস্ট হয়, একটা কম্বিউশন রিয়াকশান যেটা হয় ওখানে, তো তার জন্য এনার্জি কে পায়? বুলেটটা ওই দিক দিয়ে বেরিয়ে যায়। আর বুলেট যখন ডান দিক দিয়ে বেরোবে না, সামনের দিক দিয়ে আগিয়ে যাবে, ও কী করবে? ওই গানের ওপরে না একটা অপোজিট রিয়াকশান ফোর্স দেবে। তো ওই রিয়াকশানটার ফলে, ব্লাস্টের ফলে কি হলো, বুলেট ওদিকে মুভ করবে আর গানটা কি করবে? এদিক দিয়ে ছিটকে যাবে। তার মানে একটা ফোর্স বুলেটের ওপর আর একটা ফোর্স গানের ওপরে, তো গানটাও কিন্তু ছিটকে আসে। এটাকে বলে রিকয়েল ভেলোসিটি অফ গান। তো বুলেট অ্যান্ড গানেরটা বেস্ট এক্সাম্পল অফ নিউটনস থার্ড ল। শুধু তাই না, আরও অনেক রয়েছে। আমরা যখন মাটির উপর দিয়ে হাঁটি, আমি যখন এই যে এটাতে ফোর্স অ্যাপ্লাই করছি, দেয়ালটা মুভ করছে না, তার মানে কি আমি যতটা ফোর্স এই ওয়ালটার উপরে দিচ্ছি, ওয়ালটাও কিন্তু ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স আমার উপরে দিচ্ছে, ওই জন্য রেস্টে আছে ভাই, মুভ করছে না। আরও এক্সাম্পল আছে, রকেট, এরোপ্লেন, এরা কীভাবে ওড়ে? একই ফান্ডা। রকেটের পিছনে কী থাকে? কম্বিউশন রিয়াকশন হয়, যেটা ফুয়েল যেটা থাকে সেটা কি করে? নিচের দিক দিয়ে এনার্জিটা রিলিজ করে, অ্যান্ড ওটাকে যদি অ্যাকশন বলি, তো ওই এনার্জি রিলিজ নিচের দিক দিয়ে ওটা কী করবে? অপোজিট দিকে একটা ফোর্স রকেটকে প্রোভাইড করবে, তার জন্য কী হবে? রকেটটা
সাঁ করে উড়ে বেরিয়ে যাবে। জীবনে কলিশন তো সবাই ফেস করে, কোনো কলিশন স্মৃতি নিয়ে চলে যায়, কোনো কলিশন ছাপ রেখে যায়, স্মৃতি রেখে দিয়ে যায়। তো কলিশনের সময় মোমেন্টাম কনজার্ভ কীভাবে থাকে জানবো এই ভিডিওতে। ধাক্কা কলিশন জীবনে দরকার আছে, ধাক্কা থেকে কখনো নতুন জিনিস শুরু হয়, আবার কখনো কোনো জিনিস ধাক্কাতেই শেষ হয়ে যায়, হোয়াট এভার। তো ধরে নাও তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার মাস M1 U1 ভেলোসিটি নিয়ে যাচ্ছ, ঠিক আছে, ওকে। সামনে অলরেডি আরও একজন কেউ যাচ্ছে, বিউটি, জীবনের ক্রাশ হতে পারে, তার মাস ধরে নিলাম M2। এটা জরুরি নয় যে দুজনের মাস সমান হতে হবে, স্বাভাবিক ভেলোসিটিও আলাদা হতে পারে। সে অন্য একটা পার্সন তার একটা আলাদা ভেলোসিটি আলাদা মাস নিয়ে যাচ্ছে, হয়তো ও সামনে আছে, তুমি পিছনে সাইকেলে করে যাচ্ছ, হঠাৎ করে মনে একটু দুষ্ট বুদ্ধি জাগলো, চলো একটু কেস খাইয়ে দিই আমি। তো কেস খাইয়ে দেওয়া মানে কী হতে হবে? ডিউরিং কলিশন গিয়ে দুম করে সাইকেলের সাথে সাইকেল ধাক্কা লাগিয়ে দিলে, ঠিক আছে। সাইকেল যদি ওখানে সাইকেল ড্রয়িং করা তো আমার অকাতের বাইরে, করতে পারবো না। তো এটাকে কি হচ্ছে, এটা হচ্ছিল বিফোর কলিশন, এটা হয় না পেপারে অ্যাড দেয় না, বিফোর আফটার সামথিং লাইক দ্যাট। এটা কি হচ্ছে, এটা ডিউরিং, যখন ধাক্কাটা মারছে ভাই, কেউ হয়তো ছবি তুলে রেখে দিয়েছে। পরে কি হবে মানে দুম করে ধাক্কা মারলে কি হয়, একজন এদিক দিয়ে ছিটকে যাবে, একজন হয়তো ওদিক দিয়ে ছিটকে যাবে। মানে ভেলোসিটি যখন আগে ধরো যে স্পিডে যাচ্ছিল, তুমি হয়তো 40-এ, ও যাচ্ছিল 30-এ, তো ডিউরিং কলিশন কী হলো, ধাক্কাধাক্কি হলো। ধাক্কাধাক্কি কীভাবে হয়, তুমি তাকে এদিকে ধাক্কা দিলে, হয়তো F1 ফোর্সে বা F12 ফোর্সে, মানে ফোর্স 1/2, আর সেও কী করবে, তোমাকে এদিক দিয়ে ধাক্কা দেবে F21 ফোর্সে। তো এভাবে আমি কীভাবে লিখবো, থার্ড লয়ে আমি লিখিয়েছি F12 = -F21। মাইনাসটা কেন দিলাম, কারণ অ্যাকশন রিঅ্যাকশন ফোর্স দুটো ডিফারেন্ট বডিতে হচ্ছে, তুমি তাকে ধাক্কা দিচ্ছ, সে তোমায় ধাক্কা দিচ্ছে, তাই না? হ্যাঁ ভাই, দুটো ফোর্স থাকে রিলেশনশিপেও, তাই। একটা তুমি ভালোবাসো তাকে, সে ভালোবাসে তোমাকে, তো দুটো করেই ফোর্স কিন্তু অলওয়েজ। একটা তুমি অ্যাপ্লাই করছো ভালোবাসা, প্যার মহব্বত, তার ওপরে, সে একটা অনুভব করছে, ফিল করছে তোমার ওপরে। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, ছেলেদের দ্বারা ফোর্সটাই বেশি হয়, আর মেয়েদের ফোর্স তো মাইক্রোস্কোপ নিয়ে হয়তো খুঁজে পাওয়া যায় না, হোয়াটএভার। তো ফোর্সগুলো কী হবে, ডিউরিং কলিশনে এদিকে মারবে, ও একে এদিকে ধাক্কা মারবে, তারপরে কি হবে, দুজন দুদিকে ছিটকে যাবে। আজ দুজনার দুটি পথ, দুটি দিকে গেছে বেঁকে। এত বাজে গলা স্টিল কী করবো, চেষ্টা করছি, তো ওকে। তো সাপোজ মাস তো চেঞ্জ হবে না ভাই, ধাক্কা হলে তো মাস চেঞ্জ হয়ে যেত, অনেক কিছুই হয়ে যেত। তো ভেলোসিটি চেঞ্জ হবে। আগে ধরো U1 ভেলোসিটি যাচ্ছিল 40 বা 50-এ, এখন সেটা কিছু একটা, যেহেতু আফটারের ভেলোসিটিকে আমরা কি লিখি, ভি দিয়ে ডিনোট করি, এটাকে তাহলে V1 বলবো, ওকে। অ্যান্ড বিউটির ভেলোসিটি কত হয়ে গেল, বিউটির ভেলোসিটি হয়ে গেছে এখন, বিউটিগুলো কি পনিটেল, ঠিক আছে ভাই, ভেলোসিটি V2। অ্যান্ড মাস তো ভাই এখানে এরও কোনো মাস চেঞ্জ হবে না, তো তোমারও মাস যা ছিল তাই থাকবে, বিউটিরও মাস যা ছিল তাই থাকবে, শুধু চেঞ্জ কী হবে, ভেলোসিটিগুলো চেঞ্জ হয়ে যাবে। ধাক্কা খেয়ে একজন এদিকে একজন ওদিকে, ভেলোসিটি পরিবর্তন হবে। অনেক সময় এটাও হতে পারে, যেটা আমরা ওই বাংলা সিনেমাতে দেখি না, হিরো আর হিরোইনের ধাক্কা হলো, দুজনে গিয়ে একসাথে গড়িয়ে ডিগবাজি খেতে গিয়ে পাহাড়ের খাদে গিয়ে পড়ে গেল, এরকম সামথিং লাইক দ্যাট। ওটাতেও আমরা আসবো যে যদি দুজন একসাথে ক্লাবড হয়ে যায়, দুটো বডি, নন লিভিং বডি, দুটো বডি একসাথে মিলে গিয়ে একসাথে যাবে, একটা ডাইরেকশন একই দিকে যাবে, সেটা অনেক ক্ষেত্রে আমরা খেয়াল করেছি। তো এটাকে আমরা প্রুফ কীভাবে করবো, মোমেন্টাম এখানে কনসার্ভ কীভাবে হবে। তো সবার প্রথমে তো ফোর্সটা দেখে আমি দেখবো, তাহলে তুমি তাকে দিচ্ছ, সে তোমাকে দিচ্ছে ফোর্স। তো F12 = -F21। F12 কত হবে, ফোর্স কত হয় ভাই, ফোর্স মানে চেঞ্জ ইন মোমেন্টাম বাই টাইম টেকেন, ইজন্ট ইট? তো চেঞ্জ ইন মোমেন্টাম F12 মানে কত, তোমার চেঞ্জ ইন মোমেন্টাম কত হচ্ছে, আর এটা কত, তার চেঞ্জ ইন মোমেন্টাম কত হচ্ছে। তো তোমার চেঞ্জ ইন মোমেন্টাম কত হবে বলো, ফোর্স মানে আমরা কি লিখবো, PF - PI/T, এটা তোমার জন্য আর ওটা তার জন্য মানে কার জন্য সেটা তো আমি জানি না, কীভাবে বল। এবার তোমার চেঞ্জ ইন মোমেন্টাম কত হবে, দেখো তোমার মাস কত ছিল ভাই, M1, ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল U1, আর ধাক্কা খাওয়ার পরে কত হয়ে গেছে, মাস তো M1ই আছে, ভেলোসিটি কত হয়ে গেছে V1। তাহলে তোমার ইনিশিয়াল মোমেন্টাম কত ছিল বলো, M1 U1, আর ফাইনাল মোমেন্টাম কত হবে, M1 V1। তাহলে PF ফাইনাল মোমেন্টাম কত লিখবো, M1 V1 - M1 U1, তলায় টাইম ছিল দেখে দাও। এবার কি করবো, এবার তার মোমেন্টাম বের করে দেখতে হবে, তাই না। তার মাস কত ছিল M2, আর তার ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল ভাই U2, তার ফাইনাল ভেলোসিটি কত হয়ে গেছে V2। তো চেঞ্জ ইন মোমেন্টাম কত হবে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, আগে কিন্তু একটা মাইনাস আছে, এই মাইনাসটা, ঠিক আছে। তাহলে ফাইনাল মোমেন্টাম কত হবে, তার জন্য হবে M2 V2, আর আগে কত ছিল ইনিশিয়ালি, তার জন্য M2 U1 না U2, ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ ঠিকই তো আছে, ইনিশিয়ালগুলোকে আমরা U দিয়ে লিখছি, ফাইনালটাকে V দিয়ে। আর মিট করা, ধাক্কাধাক্কি করা মানে কি ভাই, টাইম সেম হতে হবে। এখানে অনেক একটা লোকজন দাবি করতে পারে স্যার টাইমগুলো কেন সেম হবে। সাপোজ তুমি কাউকে বললে কালকে সকাল 9টার সময় মিট করবো,
তো আর টাইমটা তো তার মানে কি তোমার কাছে যতক্ষণ টাইম আছে বাড়ি থেকে ওখানে পৌঁছানোর জন্য, তার কাছেও তার বাড়িতে আর সবসময় না একই বাড়িতে হবে, অন্য জায়গাতে বাড়ি হতে পারে, তারও তাহলে ওখানে পৌঁছাতে কি লাগবে, একই টাইম রয়েছে না, দুটো ক্ষেত্রে টাইম সমান হবে ভাই। কলিশন মানে কি টাইমগুলো সমান হবে, ওই জন্য টাইম টাইম ক্যান্সেল আউট হয়ে যাবে। আগে একটা মাইনাস আছে কিন্তু খেয়াল রাখবে, তাহলে এখানে কত হবে m1 v1 মাইনাস m1 u1 ইকুয়ালস টু মাইনাস m2 v2 মাইনাসে মাইনাসে প্লাস m2 u2। আচ্ছা এক কাজ করি, মাইনাসগুলোকে এইদিকে ভিগুলোকে এক কাছে নিয়ে চলে আসি, তাহলে m1 v1 প্লাস m2 v2 আর এটাকে উপরে পাঠিয়ে দিলে m1 u1 প্লাস m2 u2, কারণ এই মাইনাস ছিল না, মাইনাস ওপারে গিয়ে কত হয়ে গেছে দেখো প্লাস হয়ে গেছে। তো কি শিখলাম আমরা, কি শিখলাম এখান থেকে যে m1 v1 প্লাস m2 v2 কিছুই বুঝলে না তাই তো। লেট মি এক্সপ্লেন, সিম্পল জিনিস, তোমাদের দুজনের কারণ রিলেশনশিপ মানে একা না দোকা, তো দুজনের যেটা বিফোরওয়ালা মোমেন্টাম ছিল দোনো মিলকে, সিঙ্গেল না শুধু তোমার না, তোমার আর তার, আর দুজনের রিলেশনশিপ মানে দোনো মিলকে, দুজনের ফাইনাল মোমেন্টাম কি হবে বলো, সেম হবে। এত কিছু বুঝতে হবে না, যদি মাথায় না ঢুকে থাকে সিম্পলি বুঝে নাও, দোনো মিলকে দুজনের যেটা ইনিশিয়াল মোমেন্টাম ছিল পিআই, আর দোনো মিলকে দুজনের যেটা ফাইনাল মোমেন্টাম সেটা কি হবে ভাই, ধাক্কার আগে বা পরে মোমেন্টাম সেম থাকবে। ইনিশিয়াল মোমেন্টাম মানে বিফোর কলিশনে তো দুজনের যা মোমেন্টাম ইন্ডিভিজুয়াল নয়, রিলেশনশিপ মানে मैं या तुम नहीं हम, isn't it? তো দুজনের যা ইনিশিয়াল মোমেন্টাম থাকবে বিফোর কলিশন, ফাইনাল মোমেন্টামও কি হবে আফটার কলিশন সেম হবে ব্রো। তো ইনিশিয়াল মোমেন্টাম দুজনের মিলে কত হবে বলো, তোমার জন্য কত ভাই m1 u1, তার জন্য কত m2 u2। এবার আফটার কলিশন তোমার ভেলোসিটি হয়ে গেছে v1, তার হয়ে গেছে v2, তো এবার বলবে দুজনের মোমেন্টাম একার না ইন্ডিভিজুয়াল না দোনো মিলকে কত হবে, তোমার জন্য m1 v1, তার জন্য m2 v2। তো মোমেন্টাম কনজারভেশন কি দাবি করছে, যে কলিশন হোক যাই হোক না কেন, ধাক্কাধাক্কি যাই হোক, বিফোর এবং আফটার অলওয়েজ কি থাকবে, দোনো মিলকে, সিঙ্গেল নয় ইন্ডিভিজুয়াল নয়, সেম থাকবে। পিআই মাস্ট বি ইকুয়াল উইথ পিএফ, তো যদি আমি লিখি সেটাকে এটা আর এটা সেম হবে, তো কি লিখবো আমি, পিআই ইকুয়ালস টু পিএফ। তো পিআই কত আছে ভাই m1 u1 প্লাস m2 u2, এই দুজনের ইনিশিয়ালি দুজনের ফাইনালি দুজনের কত হবে দেখো, রাইট হ্যান্ড সাইডে কত আছে m1 v1 প্লাস m2 v2। তো এটাকেই কি বলে ভাই, এটাকেই বলে মোমেন্টাম কনজারভেশন। এটাই দেখো, এটা যেটা আমি এখানে ফোর্স দিয়ে প্রুফ করে দেখিয়েছিলাম, তো বেসিক্যালি কিছুই না, এটাই ওটা। কিভাবে করবে, কলিশনের আগে দুজনের টোটাল মোমেন্টাম দেখে নেবে, কলিশনের আফটার কলিশন দুজনের টোটাল মোমেন্টাম দেখে নেবে, দুটোকে ইকুয়াল করে দেবে, সেটাই হয়ে যাবে মোমেন্টাম কনজারভেশন। কি আর এমন বড় ব্যাপার। আর একটা কথা আমি ইউজুয়ালি বলে থাকি, কারণ কোয়েশ্চেনের সময় তো এরকমভাবে m1 u1 ভ্যালুগুলো তো দেওয়া থাকবে, তো তখন এইভাবে ফর্মুলা মুখস্থ করার কোনো দরকার নেই, যা ভ্যালু দেওয়া থাকবে মাল্টিপ্লাই করে নেবে, এটার মোমেন্টাম মাল্টিপ্লাই করে নেবে, দুটোকে অ্যাড করে দেবে, তো ওর ক্ষেত্রে হয়তো করে নেবে, করে একটা হয়তো দেওয়া থাকবে না, হয়তো বলবে v2 কত হবে, বা বলতে পারে m2 কত হবে। দেখে না ওরা কতগুলো ভেরিয়েবল আছে এখানে, টোটাল 1 2 3 4 5 6 7 8 8টা ভেরিয়েবল আছে। তো অবভিয়াসলি কোশ্চেনে কি দেওয়া থাকবে, 8টার মধ্যে যে কোনো 7টা ভেরিয়েবল দেওয়া থাকবে, একটা বের করতে বলতে পারে, মানে এরকমই কোশ্চেন থাকবে। এরকম কোনোদিনও হবে না যে এরকম কোশ্চেন দিয়েছে 3টে বের করতে বলতে পারে, হবে না। টোটাল আছে 8 ভেরিয়েবল, তো 7 গিভেন থাকবে, একটা তোমাকে করতে হবে। সে m1 দিতে পারে, 8 ভেরিয়েবল না, সরি ভুল বললাম আমি, তো m1 m2 তো সেমই আছে ভাই। তো এরা হচ্ছে কটা হচ্ছে 1 2 3 4 5 6 ভেরিয়েবল আছে এখানে, সরি, কারণ m1 তো এখানেও আছে, এখানেও তো m1 রয়েছে, তো মানে m2কে ডবল ধরার দরকার নেই, সে তো LHSও আছে আর HSও একই জিনিস। তো টোটাল 6 ভেরিয়েবল, তার মধ্যে 5টা গিভেন থাকবে, তোমাকে একটা বের করতে হবে, যে কোনো একটা হতে পারে, সেটা হয়তো v1 হতে পারে, u1 হতে পারে, v2 হতে পারে, u2 হতে পারে, m1 হতে পারে, m2 হতে পারে, হোয়াট এভার ইট ইজ। তাহলে এখান থেকে কি শিখলাম, সাম অফ ফাইনাল মোমেন্টাম অফ টু বডিজ ইজ ইকুয়াল টু সাম অফ ইনিশিয়াল মোমেন্টাম অফ টু বডিজ। ঠিক আছে। আচ্ছা, কেসটা যদি এরকম হতো যে আফটার কলিশন কি হয়েছে, একজন আরেকজনের ঘাড়ে উঠে গেছে, ঘাড়ে উঠে যাওয়া মানে কি, একসাথে হয়ে গেছে, দুটো মাস কি হয়ে গেছে বলো, দুটো মাস একসাথে হয়ে গেছে, ধরো তোমার ঘাড়ে উঠে গেল, হয়তো সে মাথায় উঠে নাচানাচি করছে, তাহলে দুজনের একসাথে হয়ে যাওয়া মানে কি হবে, তো এখন দুজনে একসাথে একটা ভেলোসিটি নিয়ে দৌড়াবে ভাই, থোড়ি আর আলাদা আলাদা করে ভেলোসিটি হবে। এখন তাহলে আর v1 v2 বলা দরকার নেই, একটা ভেলোসিটি বললেই হবে, শুধু v বললেই হবে। আর দুটো যেহেতু ঘাড়ে উঠে গেছে মানে কি, মাসগুলোও কি হয়ে গেছে বলো, অ্যাডেড আপ হয়ে গেছে, মানে m1 প্লাস m2 হয়ে গেছে। তো এখানে কি হলো, যখন ঘাড়ে উঠে যাবে মানে দুটো বডি যদি একসাথে টাই আপ হয়ে যায়, একসাথে যদি মুভ করে, বা একটা বডির ওপর আর একটা বডি উঠে গিয়ে দুজন একসাথে দৌড়াচ্ছে বা একসাথে করাচ্ছে, সেই ক্ষেত্রে মোমেন্টাম কনজারভেশন আমি কিভাবে লাগাবো, ইনিশিয়ালি তো ভাই যা ছিল তাই থাকবে ইনিশিয়াল মোমেন্টাম। বাট এখন বলো আমায়, এখন ফাইনাল মোমেন্টাম কিন্তু এটা হবে না,
কারণ এখন কি কত ফাইনাল মোমেন্টাম হবে, এমভি। মোমেন্টাম মানে কত, মাস ইন্টু ভেলোসিটি। এখানে যেহেতু একজন আরেকজনের ঘাড়ে উঠে গেছে, তো টোটাল মাস কত হবে, m1 প্লাস m2। আর ভেলোসিটি তো দুজনের জন্য সমান ভেলোসিটি ভাই, এরও যা ভেলোসিটি হবে তারও ভেলোসিটি তাই হবে, তো শুধু ভি লিখবো। সুতরাং এই ক্ষেত্রে যখন দুটো একসাথে চিপকে যাবে তখন না v1 v2 বলা দরকার নেই, শুধু ভি লিখলেই হবে কম্বাইন ভেলোসিটি হিসাবে। আর এই ক্ষেত্রে মোমেন্টাম কনজারভেশন কী হবে, এটা ইকুয়ালস টু ওটা, তাহলে এই দুটো সাম ইকুয়ালস টু হবে m1 প্লাস m2 ইন্টু ভি। তো চাইলে আমি লিখে দিতে পারি এই ক্ষেত্রে কত হবে, m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু ফাইনাল মোমেন্টাম। অবভিয়াস অলওয়েজ কত হবে, pi ইকুয়ালস টু pf, হোয়াট এভার বি দ্য সিনারিও। আর এটা কত হবে, m1 প্লাস m2 ইন্টু ভি। তো এখানে বুঝতেই পারছো কটা ভেরিয়েবল আছে, 1 2 3 4 5, 5টা ভেরিয়েবল আছে। তো অবভিয়াসলি যে কোনো 4টে দেওয়া থাকবে, তোমাকে একটার ভ্যালু বের করতে হতে পারে, সেটা কম্বাইন ভেলোসিটি বের করতে পারে। ম্যাক্সিমাম আমি দেখেছি তাই কোয়েশ্চেনে তাই থাকে। 90% ক্ষেত্রে কি বলে, যখন দুজন একসাথে টাই আপ হয়ে যাবে, একসাথে চিপকে যাবে, সেই ক্ষেত্রে ফাইন্ড দ্য কম্বাইন্ড ভেলোসিটি, এরকমভাবে কোয়েশ্চেন আসে। তো আমি করাবো, টেনশন মাতলো, ডেডিকেটেড ভিডিও বানাবো আমি নিউমেরিক্যালসের জন্য, সেখানে এরকম টাইপসের ভালো ভালো নিউমেরিক্যালস করাবো, একদম পুরো বেসিক থেকে প্রো। তো ভাই কনজারভেশন অফ মোমেন্টামের সব থেকে বেস্ট এক্সাম্পল হচ্ছে বুলেট গান। বুলেট গান মানে ব্যাপারটা হচ্ছে, বুঝতেই পারছো, এটা গানের মধ্যে কে থাকে, বুলেট থাকে, ফায়ারিং করলে কি হয়, ফায়ারিং করলে বুলেটটা সামনের দিকে বেরিয়ে যায় আর গানটা কি করে, বাউন্স ব্যাক করে এখানে আসে। ওই জন্য লোকে কী করে, কাঁধে লাগিয়ে রাখে, ঠিচকাও যখন করে ছিটকে আসে এরকমভাবে। ইউটিউবে লাইভ ভিডিও দেখতে পারো, কোনো প্রবলেম নেই, বুঝতে পারবে ওখান থেকে গানটাও কী করে দিকে ছিটকে আসে। তো কেউ যদি এরকমভাবে ধরে না, ধাপ করে এসে পুরো নাক মুখ ফেটে রক্ত বেরোতে শুরু করে দেবে তখন। ওই জন্য সবসময় লোকজন কাঁধে দিয়ে রাখে, বন্দুকে দিয়ে ফায়ারটা করে, শ্যুট করে তখন। তারপর তো যে ভেলোসিটি নিয়ে বন্দুকটা পিছনের দিকে ছিটকে আসে না, ওটাকে কি বলে জানো, সেটাকে বলে রিকয়েল ভেলোসিটি। হোয়াট, recoil velocity. So recoil velocity is the velocity by which after explosion the gun bounce back in opposite direction. তো বুলেট কোন দিকে চলে যাবে, রাইট, গান চলে আসবে লেফট, দুজনার দুটি পথ দুদিকে মেখে যাবে আর কি, হোয়াট এভার। তো ধরে নিচ্ছি গানের মাসকে আমরা বিগ এম ধরে নিচ্ছি ভাই, অ্যান্ড বুলেটের ছোটো পুচকে জিনিস কত আর মাস হবে, ছোটো এম ধরবো। তো একই ক্ষেত্রে এটা বিফোর আফটার, যেমন কনজারভেশনে দেখিয়েছিলাম না, এটা হচ্ছে বিফোর ফায়ারিং অ্যান্ড এটা হচ্ছে আফটার ফায়ারিং। তো মাস তো থোড়িই চেঞ্জ হবে, বুলেটই থাকবে, গানই থাকবে, শুধু চলে যাবে, এটাই ব্যাপার আর কি। তো এটার মাস তো স্মল এমই থাকবে, ব্যাপার কিছু না। বাট এখানে দেখো দুজনেই কিছু ছিল বলো, রেস্টে ছিল, জাস্ট তাক করে রেখেছি মারবো বলে। আর ফায়ারিং করে দেওয়ার পরে কী হবে, বুলেট হয়তো ভি একটা ভেলোসিটি নিয়ে যাবে, স্মল ভি বা v1 যা খুশি বলতে পারি, বা ভেলোসিটি অফ বুলেট লিখতে পারি। আর গানটা কি করবে, গানটা বাউন্স ব্যাক করবে ভাই, ঝিচকাও পিছনের দিকে ছিটকে আসবে। তো এটা কি করবে, একটা অন্য ভেলোসিটি দিয়ে, এটা বড় করে দিচ্ছি, ভেলোসিটি অফ গান ভিজি ভেলোসিটি নিয়ে পিছনের দিকে ফিরে আসবে। কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়েছে। তো এটা বিফোর ওয়ালা কেস, ওটা আফটার ওয়ালা কেস। তো বিফোরে দুজনেই কথাই ছিল, রেস্টে ছিল বুলেট অ্যান্ড গান দুজনে, অ্যান্ড আফটারে কী হচ্ছে, ঠাচকাও, তখন বুলেট ওদিক দিয়ে বেরিয়ে যাবে, গান এদিক দিয়ে ছিটকে আসবে। তো আমরা মোমেন্টাম কনজার্ভ করবো। তো আমরা জানি মোমেন্টাম কনজারভেশনের রুলস কী ছিল, ইনিশিয়াল মোমেন্টাম মাস্ট বি ইকুয়াল উইথ ফাইনাল মোমেন্টাম। সো হোয়াট উই নিড টু ডু হিয়ার, উই নিড টু ক্যালকুলেট ইনিশিয়াল মোমেন্টাম রাইট নাও। সো হোয়াট ইজ দ্য ইনিশিয়াল মোমেন্টাম, দুজন রয়েছে এখানে, বুলেট অ্যান্ড গান, তাহলে বুলেটের ইনিশিয়াল মোমেন্টাম প্লাস গানের ইনিশিয়াল মোমেন্টাম। বুলেটের মাস কত ভাই, বিগ এম, ভেরি গুড। ভেলোসিটি কত, ঘন্টা ভেলোসিটি ভাই, থেমে তাক করছি তো, কোথায় ভেলোসিটি আছে এখন, 0। বুলেট গানের জন্য কত হলো, এম ইন্টু 0। তো বুলেটের জন্য কত হবে, সেও তো এখন ওই টানেলটার মধ্যে রয়েছে, নলটার মধ্যে রয়েছে, এখনও তো এক্সপ্লোশন হয়নি, দৌড়াদৌড়ি শুরু করেনি এখনও সে। তো মাস তো না হয় স্মল এম, ভেলোসিটি তো এর জন্যও 0। তো ভাই সাব ইনিশিয়াল মোমেন্টাম কত হয়ে গেল, 0, ইজন্ট ইট। এবার বলো ফাইনাল মোমেন্টাম কত হবে। চলো, ফাইনাল মোমেন্টাম মানে ওদের দুজনেরই, বাট এখন তো ফায়ার করে দিয়েছি মানে গুলি ওদিকে দৌড়াচ্ছে, গান এদিকে দৌড়াচ্ছে, তাহলে এখন ওদের ভেলোসিটি কত হবে। বুলেটের জন্য কত আছে, মাস এম আর ভেলোসিটি ভিবি। তো এম ইন্টু ভেলোসিটি অফ বুলেট প্লাস গানের জন্য কত হবে বলো, গানের মাস বিগ এম আর গানের ভেলোসিটি ভিজি, বিগ ভি দিয়েও লিখতে পারি আমি, কিছু যায় আসে না। অ্যান্ড ইউ নো ফ্রম কনজারভেশন অফ মোমেন্টাম দ্যাট ইনিশিয়াল মোমেন্টাম মাস্ট বি ইকুয়াল উইথ ফাইনাল মোমেন্টাম। তো দুটো মোমেন্টামকে আমরা কী করবো, সমান করে দেবো, ইকুয়াল করে দেবো। ইকুয়াল করলে কত হয়ে যাবে, পিআই ইকুয়ালস টু পিএফ। সো ইফ আই ডু দ্যাট দেন 0 মাস্ট বি ইকুয়াল উইথ এম ইন্টু ভেলোসিটি অফ বুলেট প্লাস বিগ এম ইন্টু ভেলোসিটি অফ গান। আর এই ভিজিটাকেই কী বলে ভাই, এই ভিজিটাকেই বলে রিকয়েল ভেলোসিটি। ভিজিটা মানে গানের যে স্পিডে গানটা বাউন্স ব্যাক করবে, ওটাকেই বলে রিকয়েল ভেলোসিটি
অফ গান। ও হো ভেরি গুড। তো ওটাই বের করতে দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো এমন নয় যে সবসময় ওটাই বের করতে বলতে পারে, যা খুশি বের করতে বলতে পারে। ভেলোসিটি অফ বুলেট বের করতে বলতে পারে, ভিজিটাকে দিয়ে দিতে পারে, ভেলোসিটি অফ গান দিয়ে দিতে পারে, বা মাস বের করতে বলতে পারে। যতগুলো ভেরিয়েবল আছে সব একটা ছেড়ে বাকিগুলো দেওয়া থাকবে, আর যেটা বের করতে বলবে সেটা দেওয়া থাকবে না, ভ্যালু বসাবে, আনসার, সিম্পল। তাহলে বলো এখান থেকে আমি কি করতে হবে? ভিজি বের করতে হবে। ভিজি কি করে বের করবো? ইকুয়েশনটা যদি সলভ করি, 0 আছে, তো এই ভাই সাহেবকে দিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে বিগ এম ইন্টু ভিজি কত হবে? মাইনাস এম ইন্টু ভেলোসিটি অফ বুলেট। তাহলে ভিজি দেখে নাও এখান থেকে কত হবে? মাইনাস এম বাই বিগ এম ইন্টু velocity of bullet. So this is the answer. This is the formula through which we can easily calculate the required velocity of the gun. তো এই ফর্মুলা মুখস্থ করার ভাই কোনো দরকার নেই। আমি আবারও বলছি, একটা ফর্মুলা এখান থেকে মুখস্থ করবে না। শুধু কি করবে? ইনিশিয়াল ওই বিফোর অ্যান্ড আফটার। বিফোরের মোমেন্টাম বের করে নাও, ভ্যালু ট্যালু বসিয়ে নিয়ে, আফটারের মোমেন্টাম বের করে নাও, ভ্যালু ট্যালু বসিয়ে নিয়ে। আর যেটা দেওয়া থাকবে না সেটাকে এক্স ধরে নিতে পারো, বা অ্যাজ ইট ইজ রেখে দাও, ভাই কোনো প্রবলেম নেই। দিয়ে কি করবে? সমান করে দেবে। তো অবভিয়াসলি যদি 5টা ভেরিয়েবল থাকে 4টে গিভেন থাকবে, একটা থাকবে না, তো সেটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসে ক্যালকুলেশন করে নেবে, সিম্পল, অ্যান্ড দেন ইউ উইল হ্যাভ ইউর আনসার।